যা, এক্ষুনি তুই এ বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো কুলাঙ্গার চেহারা দেখতে ঘৃণা হচ্ছে আবার। মা, তোর এই বাজে মুখে এমনটা মানায় না। আগে যদি জানতাম তুই এমন হবি, তাহলে তোর জন্মের সময় তোকে বের ফেলতাম। ভাব, তোর ঘৃণা হচ্ছে, তুই আবার ঘরে ছিলে। বেরো এখান থেকে, তোর চেহারা আমি দেখতে চাই না। আমি কোথায় যাব? ছেলেটা তার মায়ের পা ধরে বলে। মা, তুমি বিশ্বাস করো, আমি কিছু করিনি। মা তার চোখ বন্ধ করে অন্যদিকে ফিরে বলে। তুই এ বাড়িতে থাকবি, আবার মরা মুখ দেখবি। তার চোখ থেকেও পানি গড়িয়ে পড়লো। এই কথাটা ছেলেটার কলিজায় গিয়ে লাগলো। সে তার মায়ের পা ছেড়ে দিয়ে অসহায়ের মতো মাটিতে বসে পড়লো। বসা থেকে উঠে বলে, আমি চলে যাচ্ছি। পারলে তোমার এই কুলাঙ্গার ছেলেটাকে ক্ষমা করে দিও, আর নিজের খেয়াল রেখো। 15 বছর পর ড্রয়িং রুমের সোফায় একটা লোককে দড়ি দিয়ে বেঁধে রাখা। বয়সটা তার 60+ হবে। আর পাশে আরো একটা একই বয়সের লোক। একটা নার্স তাকে খাওয়াচ্ছে। খেতে থাকা লোকটা অন্য লোকটার দিকে তাকিয়ে বলে, একে নিচে শোয়া আর গলাটা কেটে দে। আহ বাবা, সে আমার শ্রদ্ধেয় স্যার, তাকে কি করে মারতে পারি বলো? সিঁড়ি দিয়ে নামতে নামতে একজন বলল, নাম মিলন খন্দকার, বয়স 35+ হবে। মুখের মতো একটা খানদানি গোঁফ আছে। আর আমাদের গল্পের ভিলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাত তো বাঁধা, 2 হাত একসাথে একটু উঁচু করে। স্যার, আপনি রিটায়ার্ড হয়েছেন শান্তিতে থাকার জন্য, কিন্তু সেটা আর হলো না। আপনি কি জানেন আপনাকে এখানে কেন ধরে এনেছি? স্যার মাথা নাড়িয়ে না বলে। মিলন জোরে বলে ওঠে, আরে, আপনি আমাদের স্কুলে কি শিখিয়েছেন? হ্যাঁ, স্কুলে কারোর সাথে মারামারি করলে কি বলতেন? মারামারি করলে মানুষ খারাপ হয়। অনেকের সাথে মারামারি করেছে, খুনও করেছে, কেউ তো খারাপ বলেনি। তার উপর মন্ত্রী হতে যাচ্ছি। আপনি আমাকে রোদের মধ্যে দাঁড় করিয়ে কি যেন বলেছিলেন? অস্ত্র থেকে কলমের শক্তি বেশি। মিলন স্যারের সামনে একটা ছুরি নিয়ে, এই, এটা দেখিয়ে না আজ আমি এমপি। তুই আমাকে সবকিছু ভুল শিখিয়েছিস, আমার বাপের টাকা খেয়েছিস। স্যার, আপনি আমার ছোটকালটাই খারাপ করে দিয়েছেন। এখানে আপনাকে আসল শিক্ষাটা দেখাতে এসেছি। তুই ওর সাথে এখনো কি বলছিস? ওরকে ধর, শোয়া আর গলাটা কেটে দে। আরে বাবা, তাকে থামিয়ে, মাস্টার মশাই, আপনার শেখানো বা বলা কিছু যদি সত্যি প্রমাণ করতে পারেন, তাহলে আপনি যেতে পারবেন, না হলে এখানেই থাকতে হবে। বাড়ি ফেরার কথা ভুলে যান। তখন মিলনের একটা লোক এসে মিলনের কানে কানে কিছু একটা বলে। স্যার, ক্লাস নেওয়ার সময় চলে এসেছে, চলেন আজকে আমি আপনার ক্লাস নিব। স্যার এইটা শুনে মনে মনে বলে, বেশি বার বেরো না, ঝরে ভেঙে যাবে। আমি ওই ঝগড়াতেই স্বীকার করে ফেলব। ওকে একটু জলদি আসতে বলুন। আস্তে আস্তে চোখ খুলছি, মাথাটা অনেক ভারী হয়ে আছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মনে হচ্ছে কোনো বিছানায় শুয়ে আছি। কিছু মনে পড়ছে না আমি এখানে কি করে এলাম। আরে, আজ তো আমার বিয়ে, কনের সাজে নিজের রুমেই ছিলাম। মা বাবা, তোমরা কোথায়? শুনতে পাচ্ছ আমার কথা? মা! জোরে চেঁচিয়ে বলল। কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। এটা একটা রুমে, তার উপর অন্ধকার। ভয়ে গুটিসুটি মেরে চুপটি করে সবে চোখের পানি ফেলছি, আর একটু পরপর চিৎকার করে মা বাবাকে ডাকছি। কিছুক্ষণ পর হঠাৎ একটা শব্দ হলো, যেটা শুনে বিছানার এক কোণেই থাকা মেয়েটি কেঁপে উঠল। আলো জ্বালাতে মেয়েটি তার মুখটা তুলল। সে হাঁটুর মাঝে মুখ গুজেছিল। মেয়েটি দেখতে অনেক সুন্দর। সব থেকে সুন্দর তার মুখের বাম পাশে থাকা তিলটা, টানা টানা চোখ, তবে কান্না করায় কাজল লেপটে গেছে। নাক মুখ ঠোঁট সব পারফেক্ট, যেন বিধাতা নিজ হাতে নিখুঁত করে তাকে বানিয়েছে। যে কারোর চোখ আটকে যাবে তাকে দেখলে। কোণের সাজে তাকে আরো সুন্দর লাগছে, তবে চেহারার উপর লাগানো আটা ময়দা সুজিগুলা খসে পড়েছে, চোখের পানিতে ধুয়ে গেছে সব। ও হ্যাঁ, মেয়েটার নাম মাইশা। সামনে দাঁড়ানো লোকটাকে দেখে মাইশা বলে, আপনি এসবের পিছনে তাহলে আপনি কেন করছেন এমন? আজকে আমার বিয়ে, আমাকে যেতে দিন। বিয়ে? বিয়ে? জানো তো তোমার বিয়েতে সবাই এসেছিল। তোমার আত্মীয় স্বজনেরা এসেছিল, প্রতিবেশীরা এসেছিল,
বর পক্ষরে এসেছিল, কিন্তু আফসোস কার সাথে বিয়ে হবে তার কোনটাই তো ছিল না। মাইশা কেঁদে কেন করেছেন এমনটা? কি ক্ষতি করেছি আমি আপনার? লোকে ঠিকই বলে আপনি একটা বাজে ছেলে, ভিলেন আপনি। ছেলেটা তার হাতে থাকা সানগ্লাসটা পরলো। ছেলেটা দেখতে ফর্সা, মুখের ভিতর একটু লম্বা গোঁফ, দাড়ি স্টাইল করে চাকা, চুলগুলো লম্বা, তাই মাথায় একটা রুমাইল বাঁধা যাতে চুলগুলো সামনে না আসে। নাম আকাশ, এলাকার বাজে ছেলে নামে পরিচিত। এটা তো আমার ডাক নাম, নতুন কিছু থাকলে বলো। আর ক্ষতি তো করেছো, অনেক বড় ক্ষতি। মাইশা ছুটে দরজার কাছে যেতে গেলে আকাশ তাকে ধরে ফেলে। ছেড়ে দিন আমায়, আমি বাড়ি যাব। মা বাবা অনেক চিন্তা করছে, প্লিজ ছেড়ে দিন আমায়। আকাশ গান গেয়ে পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে। এখান থেকে পালানোর কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। আজ থেকে এটাই তোমার বাড়ি। আর এটা তোমার এই ছোট্ট মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। তার মাথায় হাত দিয়ে আমি থাকবো না এখানে। আজ যদি বিয়েটা না হয় তাহলে আমার বাবার মান সম্মান সব শেষ হয়ে যাবে। প্লিজ দয়া করেন, আমি আপনার পায়ে পড়ছি। মাইশা আকাশের পা ধরে বলে। বেঁচে থাকো আর স্বামী সংসার নিয়ে সুখী হও। মাইশার মাথায় হাত বুলিয়ে আর হ্যাঁ, একটা গোপন কথা শুনবে। বিয়েটা না কালকে ছিল, তুমি একদিন ধরে অজ্ঞান প্রায়। মাইশা এটা শুনে অসহায়ের মতো ফ্লোরে বসে পড়ল। আকাশ রুমের দরজা দিয়ে বাইরে চলে গেল। মাইশার চোখের পানি যেন থামছে না। আর বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বিয়ে হয়নি মানে এখন তার মা বাবা তাকে তাদের নিজেদের ঘর থেকে বেরিয়ে যেতে হবে ভেবেই যেন বুক ফাটা কান্না আসছে তার। মাইশা বিয়েতে রাজি হয়েছিল শুধু একটাই কারণে, যাতে তাদের বসত বাড়ির মেম্বার না নিয়ে যেতে পারে। মেম্বারের ছেলেকে বিয়ে একমাত্র এই উপায় তাদের কাছে ছিল, মাইশার কাছে তাদের জমি ফিরে পাওয়ার জন্য। কি হবে এখন? তার মা বাবার সাথে কি হচ্ছে এখন ভেবেই মাইশার পুরো শরীর কাঁপছে। যেভাবেই হোক পালাতে হবে, মা বাবার কাছে যেতে হবে তার। এই একটাই চিন্তা মাইশার মাথায়। মাইশা রুমের বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। একদিকে চিন্তা তার বাবা মাকে নিয়ে, অন্যদিকে মাথা ব্যথা তার উপরে, পেটের মধ্যে ক্ষুধায় ইঁদুর দৌড়াচ্ছে। আকাশ এক হাতে খাবারের প্লেট, অন্য হাতে বরফের প্যাকেট নিয়ে রুমে এলো। সেগুলো টেবিলের উপর রেখে দিল। মাইশা একবার খাবারের দিকে তাকিয়ে আরেকবার আকাশের দিকে। তার যে ক্ষুধা লেগেছে কিন্তু রাগে সেটা প্রকাশ করতে পারছে না। আকাশ মাইশার ব্যাপারটা বুঝতে পেরে বলে। খাবারগুলো তোমারই, সারাদিন কিছু খাওনি, নাও খেয়ে নাও। মাইশার দিকে প্লেট এগিয়ে দিল, কিন্তু মাইশা শুনেও যেন না শোনার ভান করে অন্যদিকে তাকিয়ে রইল। এই যে আমি তোমাকে বলছি, নাও খাও। মাইশা আকাশের দিকে তাকিয়ে রাগী চোখে বলল। আমার খিদে নেই, আমি খাবো না। জানি তো, ভালো কথার পাত্র তুমি না। এই জয়, এদিকে আয় তো। জয় আকাশের বন্ধু। জয় রুমে এসে বলে। বল কি হয়েছে? ওর হাতটা ভালো করে বাঁধ। না, কোনো প্রশ্ন করবি না, যেটা বলেছি ওটা কর। জয় আর কিছু না বলে একটা দৌড়ে নিয়ে মাইশার কাছে গেল। আমার কোনো দোষ নেই বলে দিলাম। মাইশা জয়ের এমন কথায় কি উত্তর দিবে? জয় তো সত্যি সত্যি বাধা শুরু করেছে। হাত পা বাঁধা হয়ে বিছানায় বসে আছে মাইশা। রাগে তার নাকটা লাল হয়ে গেছে। জয় চলে গেল রুম থেকে। মাইশার হালকা ভয় হচ্ছে, কারণ আকাশ তার সাথে কি করতে যাচ্ছে। হঠাৎ আকাশ মাইশার মুখের সামনে খাবার ধরে। কোনো কথা না বলে খেয়ে নাও। আমি যা কথা বলতে মুখ খোলার সাথে সাথে আকাশ খাবার তার মুখের মধ্যে দিয়ে দিল। হঠাৎ এটা হওয়ায় মাইশা কিছু না বলে আকাশের চোখের দিকে তাকিয়ে আছে। মাইশার এমন করে তাকানো দেখে আকাশ চোখ মেরে দেয়। এইটা দেখে মাইশার গলায় খাবার আটকে যায় আর সে কাশতে থাকে। আকাশ জলদি তাকে পানি খাইয়ে দেয়। ভালোভাবে যদি খেতে তাহলে আর এমন করে বেঁধে খাওয়াতে হতো না। একে একে সব খাবার খাইয়ে দিল মাইশাকে। খাওয়া শেষে বাঁধন খুলে বরফের প্যাকেটটা মাইশার মাথায় ধরলো। অনেক রাত হয়েছে, এটা মাথায় চেপে চুপচাপ শুয়ে পড়ো। মাইশা ও আকাশের কথা মতো শুয়ে পড়লো। তবে তার মাথায় একটাই প্ল্যান সাজানো হয়ে গেছে, এইখান থেকে পালানোর। মাইশা বিছানায় শুয়ে পড়লো আর আকাশ দরজায় লক করে চাবিটা পকেটে রেখে ওই রুমের সোফায় শুয়ে পড়লো। মাইশা দেখেছে আকাশ চাবিটা কোথায় রেখেছে। এখন শুধু আকাশের ঘুমানোর অপেক্ষা। পরক্ষণে সেই মুহূর্ত চলে আসলো। আকাশ গভীর ঘুমে আচ্ছন্ন। মাইশা চুপটি করে উঠে আকাশের কাছে গেল, আস্তে করে চাবিটা বের করলো। বিনা শব্দ করে দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু খুলতে পারছে না। খুলবে না, চেষ্টা করে কোনো লাভ নেই, তাই চুপচাপ ঘুমিয়ে পড়ো। মাইশা আকাশের দিকে তাকিয়ে দেখে সে একই স্টাইলে শুয়ে আছে আর মুচকি হাসছে।
আকাশ জানতো মাইশা এমন কিছু করতে পারে, তাই সে চাবিটা ওই পকেট থেকে বের করে বালিশের নিচে রেখে দিয়েছিল। মাইশা আর কি করবে, তার করা প্ল্যানটাও নষ্ট হয়ে গেল। আকাশকে গালি দিতে দিতে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। পরের দিন সকালে আকাশ মাইশার জন্য খাবার নিয়ে রুমে ঢুকলো, কিন্তু বিছানায় মাইশা নেই। দরজার পিছনে লুকিয়ে থাকা মাইশা তার হাতে থাকা একটা কাঠ দিয়ে আকাশের মাথার পেছনে বাড়ি মেরে দিল। আকাশ মাটিতে পড়ে গেল আর হাত দিয়ে মাথা চেপে ধরলো। এই সুযোগে মাইশা রুম থেকে বের হয়ে গেল। তাকে দ্বিতীয় তলার বন্দি করা হয়েছিল। তিনি বেয়ে নিচে চলে গেল। এই মেয়েটা আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না। বলে উঠে দাঁড়ালো। মাইশা বাড়ির মেইন দরজা খুলে বাইরে চলে আসলো। দেখে বাড়ির সামনে একটা বাগান। বাড়ি থেকে বের হয়ে দৌড় শুরু করলো, কিন্তু হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে মাইশা পড়ে যায়। তার সাথে ধাক্কা লেগেছে তার নাম রনি, এটাও আকাশের বন্ধু। রনির পিস্তলটাও পড়ে গেছে মাইশার সাথে ধাক্কা খাওয়ার ফলে। তখন আকাশ সেখানে চলে আসে। এটা দেখে মাইশা পড়ে থাকা পিস্তলটা তুলে আকাশের দিকে তাক করে। এগোবেন না, গুলি করে দেবো কিন্তু। আকাশ তার হাত উঁচু করে বলে, কি করছো? এটা খেলনা পিস্তল না, গুলি চলে যাবে। এটা নিচে নামাও। এগোবেন না বলছি, আমি কিন্তু গুলি করে দিব। তখন জয় সেখানে আসে আর এইসব দেখে বলে। কি হচ্ছে সব? মাইশা জয়ের কথা শুনে তার দিকে তাকাতেই আকাশ তার কাছ থেকে পিস্তলটা কেড়ে নেয় আর মাইশাকে ধরে ফেলে, পিস্তলটা রনির দিকে দিয়ে। একটা পিস্তল তাই সামলাতে পারিস না? আর একটু হলে তো। আচ্ছা, তুমি কি সত্যি গুলি করতে? মাইশা আকাশের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য লাফালাফি করতে, বিনোদ খন্দকার নাস্তা করতে। স্যার, কি মজা, কিছু করতে হচ্ছে না, শুধু হচ্ছেন আর খাচ্ছেন। মনে মনে প্রবচন শুরু হয়ে গেল। তখন মিলনের ফোনে একটা কল এলো। বল একটি। স্যার, একটা সমস্যা হয়ে গেছে। চৌধুরী গ্রুপ অফ কোম্পানি আপনার নামে কেস ফাইল করেছে। আপনি নাকি তাদের সম্পদ দখল করেছে। আমি দেখছি। আর তোর কাজ হলো এটাকে চাপিয়ে রাখা, বাইরে কেউ যেন এটা জানতে না পারে। আর এদিকটা আমি সামলাচ্ছি। বলেই কল কেটে দিল। স্যার, তো যদি আমার বাড়া ভাতে খেতে দেয়, তখন আমার কি করা উচিত? ক্ষমা একটা মহৎ গুণ, যেটা সবার থাকে না। কে স্যার বানিয়েছে আপনাকে? তাকে যদি আমি সামনে পেতাম, কি করা উচিত সেটা আমি আপনাকে শেখাবো। আকাশ মাইশাকে ধরে তার রুমে আনলো। এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, ভালোবাসি বলে এত ছাড় দিচ্ছি, আর তুমি? ভালোবাসা আর আপনি? আরে, আপনার ওটাকে ভালোবাসা বলে না, মোহ বলে। একটা মেয়েকে এমন করে আটকে রাখতে লজ্জা করে না আপনার? আরে ওদিকে আমার মা বাবার সাথে কি হচ্ছে সেটা আমি ভালো করেই আন্দাজ করতে পারছি। আপনাকে এইসব বলে কি লাভ? আপনি তো একটা পাষাণ, মন নেই আপনার। নিজের যদি মা বাবা থাকতো তাহলে বুঝতেন। আচ্ছা, আপনি জানেন তো আপনার মাকে যদি মা বাবার থেকে একটু হলেও শিক্ষা পেতেন। হাস! রাগে আকাশের চোখ লাল টকটকে হয়ে আছে, সারা শরীর কাঁপছে তার। ব্যাস, তোকে তো। আহ! আকাশ মাইশা কিছু না বলে দরজায় জোরে একটা ঘুষি মেরে দিল। কাঠের দরজায় হওয়ায় আকাশের হাত অন্য পাশ দিয়ে বের হয়ে গেল। মাইশার জায়গায় আজ অন্য কেউ থাকলে আজই তার শেষ দিন হতো। মাইশা আকাশের এমন ব্যবহার দেখে কেঁপে উঠল, চোখ দিয়ে পানি পড়ছে তার, মুখে আঙুলের দাগ পড়ে গেছে। আকাশ রেগে রুম থেকে বাইরে চলে গেল। ভুল করে ফেলেছো তুমি, অনেক বড় ভুল। বলে না, সব মানুষের একটা দুর্বল জায়গা থাকে। আজ তুমি আকাশের দুর্বল জায়গাতে আঘাত করেছো, ওর মাকে নিয়ে কথা শোনাইছো। আমি তো ভুল করলে তুমি। আর হ্যাঁ, আমার মা বাবা এখন নিরাপদে আছে, কারণ আকাশে তোমাদের সব ধার শোধ করে দিয়েছে। তোমাদের বাড়ি তোমাদেরই আছে। আকাশকে অমন কথা শুনিয়ে মাইশার এখন নিজেরই খারাপ লাগছে। সে মনে মনে ভাবছে, রাগের মাথায় কি করে ফেললাম? সে আমাদের এত বড় উপকার করলো, আর আমি না, আমি তো জানতাম না সে আমার বাবা মাকে সব থেকে বাঁচিয়েছে। না, আমি কোনোই ভুল করিনি। আরে, জানলে কি বলতাম নাকি? আমি কি সরি বলবো তারে? রুমের মধ্যে এদিক ওদিক হাঁটছে আর ভাবছে। সরি বলেই দেব, সরি বলেই দেব। মাইশা মন খারাপ করে বিছানায় বসে পড়লো। আকাশ ছাদে এক কোণে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। ধূমপান, আচ্ছা। চোখ দুটো লাল হয়ে আছে তার। এইটা রাগের জন্য নাকি কষ্টের জন্য সেটা আকাশ নিজেও জানে না। আর উপরে আকাশের দিকে তাকিয়ে আছে। সূর্যের সাথে মেঘেরও আজকে ঝগড়া হয়েছে, এই জন্য তো এত ছড়িয়ে আছে চারিদিকে।
ভাই এবার থাম, আর কত সিগারেট খাবি? বলেই আকাশের মুখ থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিল। আমি সত্যি অনেক খারাপ রে। যাদের সব থেকে বেশি ভালোবাসি তারাই আমাকে খারাপ বলে। কোনো কোনো সময় মনে হয় আল্লাহ কেন আমাকে পৃথিবীতে পাঠালো? যে ছেলেকে তার নিজের মা খারাপ বলে তাকে অন্য মানুষ খারাপ বাজে বলবে, এটা তো স্বাভাবিক। তুই একটু বেশি ভাবছিস। মাইশা রাগের মধ্যে বলে ফেলেছে। কারণ দেখ, ও বাবা মা তো অনেক সমস্যার মধ্যে ছিল। একটা মেয়ে কি করে তার বাবা মার এই অবস্থা দেখতে পারে? তার উপর সে জানতো না যে তারা এখন ভালো আছে। কারণ তুই তো কিছু বলিসনি। দেখ, সে হয়তো তোকে এমন কথা বলেছে সে নিজেই কষ্ট পাচ্ছে। ওর ওই কথাটা শুনে ওর থেকেও নিজের উপর রাগটা বেশি হচ্ছে আমার। আমি আসলেই খারাপ। আকাশ জোরে একটা বজ্রপাত হলো। শুরু হয়ে গেল বৃষ্টি। রনি দৌড়ে ছাউনির নিচে চলে গেল। জানিস তো রনি, এই বৃষ্টি আমার এত কেন ভালো লাগে? বৃষ্টির মাঝে কাঁদলে না কেউ বুঝতেই পারে না। মাইশা জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টিতে হাত ভিজাচ্ছে, কারণ বৃষ্টিতে তার অনেক প্রিয়। দুইটা গাড়ি এসে থামলো চৌধুরী গ্রুপের সামনে। গাড়ি থেকে নামলো মিলন খন্দকার, সাথে স্যার ও আরো কয়েকজন। স্যার, আজকে আপনার দেখাবো কি করে কাউকে পটাতে হয়। হ্যাঁ, তো আসুন। সিকিউরিটি গার্ড এসে আইডি চাইতে মিলন তার লোক দেওয়ার ইশারা করে, আর তারা সামনের দিকে এগোতে থাকে। একে একে সব সিকিউরিটি গার্ডকে মেরে শুইয়ে দিছে মিলনের লোকেরা। এমডি রুমে প্রবেশ করলো মিলন, তার সহ আরো দুইজন। তাহলে পাঙ্গা নিতে গেলেন কেন? সব তো জানেন বলছেন, তাহলে এটাও জানেন আমি কি করতে পারি। ভাবেন, এখানে আসতে যখন পেরেছি তখন আপনার বাড়িতে ঢুকতে বেশি কষ্ট হবে না। শুনেছি আপনাদের বাড়িতে তেমন কোনো পুরুষ নেই। একবার ভাবেন, কে রক্ষা করবে আপনাদের? ভাবেন। বলে চলে যাচ্ছে মিলন। জাহানারা বেগম মাথায় হাত দিয়ে বসে আছে। আকাশ, মাইশা আবার পালিয়েছে। আকাশ বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। আরে ওটা মেয়ে নাকি গাড়ি? এক জায়গাতে বেশি সময় থাকে না। আরে এ কি, আমাকে একটু শান্তি দিবে না? নে ধর তোর লাভ স্টোরি। মাইশার টেবিলের ওপর ছিল এটা। কাগজে লেখা। সরি, না জেনে এমন কিছু বলে ফেলেছি। আসলে রাগের মাথায় কি বলছিলাম খেয়ালই ছিল না। মন থেকে ক্ষমা চাচ্ছি আমি। দরজা খোলা আছে, তাই এই সুযোগে মিস করতে চাই না। টাটা, বাই বাই, ভালো থাকবেন। মেয়েটার পায়ের জায়গাতে চাকা থাকলে ভালো মানাতো। যা কাজে লেগে পড়। দেখ কোথায় গেছে মেয়েটা, খোঁজ। আকাশ তার ফোনটা নিয়ে বাইরে বের হয়ে গেল। আকাশ গাড়ি নিয়ে সারা জায়গা খুঁজে যাচ্ছে তাকে, কিন্তু মাইশার ছায়াও দেখতে পাচ্ছে না। আকাশ ফোনে। একটা মেয়েকে খুঁজতে পারিস না তোরা? কিছু জানি না, সন্ধ্যার আগে ওকে যেখান থেকে পারিস খুঁজে আন। এখন ভরা দুপুর, চারিদিকে রোদ খা খা করছে। মাইশা রাস্তায় গাড়ি দাঁড় করানোর চেষ্টা করছে, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না। রোদের মধ্যে তার হাল বেহাল হয়ে যাচ্ছে। মাইশা দেখলো একটা মালবাহী ছোট পিকআপ আসছে তার দিকে। মাইশা লিফটের জন্য হাত উঁচু করছে। অবশেষে গাড়িটা দাঁড়ালো। সেটা একটি মাঝবয়সী লোক চালাচ্ছে, মাথায় টুপি দেওয়া। চাচা, আমাকে একটু সাহায্য করেন। আমাকে একটু খুলনাতে নিয়ে চলেন, অনেক সমস্যার মধ্যে আছি। আরে মা, কি হয়েছে তোমার? আর চিন্তা করো না, আমি ওই দিকেই যাচ্ছি, উঠে এসো। মাইশা উঠে বসলো তার গাড়িতে। গাড়ি চলতে শুরু করলো। যেহেতু অনেক সময় লাগবে। আচ্ছা, তুমি সমস্যার কথা বলছি না, কি সেটা? আর বললেন না চাচা, একটা বাজে লোক। না, তবে সম্পূর্ণ বাজে না, একটু ভালো আছে। ও আমাকে আমার বিয়ের থেকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছিল জানেন। অনেক কষ্টে পালিয়ে আসছি। এমন আরো কথা বলতে বলতে অনেক সময় কেটে গেল। হঠাৎ গাড়ির সামনে একদল গরু চলে আসলো। চাচা হরেন দিচ্ছে, তবুও সরছে না তারা। মা, তুমি এখানে বসো, আমি ওইগুলো সরিয়ে আসি। বলে চাচা গাড়ি থেকে নেমে গরু সরাতে গেল। মাইশা নজর বাইরে ছিল। হঠাৎ সে গাড়ির ভিতরে চালকের স্থানে তাকিয়ে দেখে আকাশ সেখানে বসে আছে। আকাশকে এমন ভাবে হঠাৎ দেখে মাইশা ভূত দেখার মতো ভয় পেল। সে জলদি চাচাকে ডাকতে লাগলো। আকাশ গাড়িটা ঘুরিয়ে আবার পিছন দিকে নিয়ে যেতে লাগলো। ওইদিকে চাচা তার গাড়িকে চলে যেতে দেখে গাড়ির পিছন পিছন ছুটলো। মাইশা আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ রাগে ফুটছে। এটা দেখে মাইশার অনেক ভয় করছে। একটা নির্জন স্থানে আকাশ গাড়িটা থামালো। এই মেয়ে, তোমার কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই? কি মনে করো তুমি নিজেকে? আরে তুমি ভালো হতে পারো, কিন্তু রাস্তায় চলা সব লোক তো আর ভালো না। আর যদি তোমার কিছু হয়ে যেত, তুমি কি জানো কি হতে পারতো তোমার সাথে আজ? যদি কোনো খারাপ লোকের পাল্লায় পড়তে, তাহলে কি হতো তোমার?
মাইশা এটা একবারও ভাবেনি যদি চাচার জায়গাতে খারাপ কোনো লোক হতো। কিন্তু চাচা তো ভালো। এই জন্য তো জানে বেঁচে গেলে। আর তুমি পালানোর খুব শখ, তাই না? তার উপর চিঠি লিখে পালানো, যে প্রিয় মহাদয় আমি পালাচ্ছি, বাই বাই টাটা। আরে কি তুমি, হ্যাঁ সমস্যা আছে বলে তো আটকে রাখছি। আমি কিছু জানি না, আমার মা বাবার কথা খুব মনে পড়েছে, আমি তাদের দেখতে চাই, তাই পালিয়েছি। আর আপনি কে, হ্যাঁ আমাকে আটকে রাখার? কোন অধিকারে আটকে রেখেছেন আমাকে? আমি মা বাবার কাছে যাব, এইটাই শেষ কথা। আপনাকে আপনার মায়ের কসম দিয়ে আমাকে দিয়ে আসুন। এর মধ্যে মা আবার কসম কোথা থেকে আসলো? আর আমি তোমার কথা শুনছি বা কেন? বলে গাড়ি চালাতে শুরু করলো। দেখেন, আমি কিন্তু আপনাকে আপনার মায়ের কসম দিয়েছি, এখন যদি আমাকে না নিয়ে যান তবে আপনার মায়ের কিন্তু কোনো ক্ষতি হতে পারে। এইটা শুনে আকাশ গাড়িটা দাঁড় করালো, গাড়ির ইউটার্ন করে ঘুরিয়ে নিল। চাচা সেখানে মাথায় হাত দিয়ে বসে আছে। হঠাৎ একটা গাড়ি আসার শব্দে মাথা উঁচু করে দেখলো তারই গাড়ি। সে দাঁড়িয়ে রাস্তার মাঝখানে চলে গেল। আকাশ গাড়িটা চাচার সামনে দাঁড় করালো। আকাশ মাইশাকে নামতে বললো। আকাশ নেমে চাচার সামনে গেল, চাচার হাত ধরে নিল। সরি, আসলে মাথা কাজ করছিল না, কি করব তাই আপনার গাড়িটা নিয়ে চলে গেছিলাম, এই জন্য সরি আর ধন্যবাদ। চাচাকে কিছু টাকা দিয়ে আকাশ কিছু দূরে দাঁড় করানো তার গাড়িতে গেল মাইশাকে নিয়ে। চাচাকে টাকা দেওয়ার সময় সে টাকা নিচ্ছিল না। পরে মাইশা আকাশের কাছ থেকে টাকাটা নিয়ে তাকে বুঝিয়ে বলে, চাচা, ধরে নাও তোমার কোনো মেয়ে তার ভাই বোনদের গিফট দিচ্ছে, এখন ও কি নেবে না বলো? না নিলে কিন্তু আমি রাগ করব। আকাশ শুধু দেখতে মাইশার কড়া কাণ্ডগুলো, না চাইতেও আকাশের মুখে হাসি চলে আসলো। আচ্ছা ঠিক আছে, বলে টাকাগুলো নিল। তবে মা, ছেলেটা কি? মাইশা চাচাকে কাছে ডেকে কানে কানে বলল, ওইটা সেই হালকা ভালো বাজে ছেলে, মনে হচ্ছে ছেলেটা তোমাকে পছন্দ করে। সবসময় তো এটাই বলে। আকাশ আর মাইশা গাড়িতে। তখন ওই লোকটার কানে কানে কি বলছিলা? আপনাকে কেন বলবো, ওটা আমাদের বিষয়। এই, আমাকে দেখে কি তোমার ভয় লাগে না যে এমন করে কথা বলছো? সেটা আগে পেতাম, এখন পাই না। বললে উল্টো আপনাকে ভয় দেখাতে পারি, দেখবেন। আকাশ আর কিছু বলল না। কিছুক্ষণ পর আকাশ গাড়ি থেকে নেমে কিছু খাবার কিনে আনলো। আজকে আর মাইশাকে কিছু বলা লাগলো না, সে নিজেই খাওয়া শুরু করলো। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। আকাশ তাকিয়ে দেখে মাইশা ঘুম পড়েছে, তবে আকাশের অবস্থা খারাপ। আরে উপরের আকাশ। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো। আকাশ গাড়িটা দাঁড় করিয়ে সাইডের কাঁচটা নিচে নামালো। ধীর ধীর বৃষ্টি আকাশের মুখে এসে লাগছে। আকাশ মাইশার দিকে তাকায়। সেদিনও বৃষ্টি হচ্ছিল যখন আকাশ প্রথম মাইশাকে দেখে। কয়েক মাস আগে মাইশা কলেজ থেকে বের হচ্ছে, তখনই বৃষ্টি শুরু হলো। মাইশার বান্ধবী মিম আর বর্ষা, তারা একসাথে বের হচ্ছে। মাইশার একটা বোরখা পরা, কিন্তু মুখটা খোলা। বৃষ্টি শুরু হওয়ায় ওরা দুইজন একটা চাউনির নিচে চলে গেলেও মাইশা চোখ বন্ধ করে দুই হাত প্রসারিত করে বৃষ্টিকে অনুভব করছে। 10 মিনিট আগে নদীকে আকাশ, রনি আর জয় মাইশাদের কলেজের সামনে ক্যাফেতে একটা লোকের জন্য অপেক্ষা করছে। লোকটি আসলো কিন্তু সাথে সরকারের লোকদের নিয়ে। সরকার হচ্ছে আকাশের বড় শত্রুর নাম। একসময় আকাশ তার কাছেই কাজ করত। তোর থেকে এমনটাই আশা করা যায়। তুই আমার টাকা খাইছিস, তাতে সমস্যা নেই, সাধারণ লোকদের বাদ দিলি না, আবার এখানে তুই সরকারের লোক নিয়ে আসিস। বলেই টেবিলটা সরিয়ে লোকটার বুকে লাথি মেরে দিল আকাশ। সরকারের লোকেদেরও ভালো মতো তোলাই করলো ওরা তিনজন মিলে। তোর কাছে 2 দিন সময় আছে, সবার টাকা ফেরত দিবি, না হলে পিছন থেকে পিস্তল বের করে। তোর লাশ তোর বাপ সরকারও খুঁজে পাবে না। আকাশ সেখান থেকে বের হতেই বৃষ্টি শুরু হয়। সে বৃষ্টির মাঝে চলে যায়। বৃষ্টির পানিতে তার চুলগুলো সামনে চলে আসছে। সে হাত দিয়ে সরিয়ে সামনের দিকে তাকিয়ে দেখে একটি মেয়েও তার মতো করে বৃষ্টিতে ভিজছে। আকাশ সামনের দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে তার মতো করেই বৃষ্টিতে ভিজছে। প্রথম দেখাতেই আকাশের চোখ আটকে গেল মেয়েটার হাসিতে। চোখ দুটি বন্ধ করে হাত বাতাসে ভাসিয়ে বৃষ্টির মাঝে ঘুরছে। আকাশ মেয়েটাকে দেখতে ব্যস্ত। এমন সময় সরকারের আরো কিছু লোক চলে আসলো। এসে আকাশকে পিছন দিক থেকে একটা লাথি মেরে দিল। আবার খুশি মারতে গেলে আকাশ তার হাত ধরে ফেলে। একটু ভিলেনওয়ালা লোক তাকিয়ে আছে তার দিকে, মানে তার হাত ধরতে আছে তার দিকে। অন্যদিকে ক্যাফের সামনে মারামারি দেখে সবাই পালাতে থাকে। এটা দেখে ভীম আর বর্ষা ছুটে গিয়ে মাইশার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। মাইশা এতটাই মনোযোগ দিয়ে ভিজছে যে তার পাশে কি হচ্ছে সেটা টেরই পাচ্ছে না।
কি হচ্ছে? ছাড় আমাকে, টানছিস কেন এভাবে? মাইশা দেখে ক্যাফের সামনে মারামারি করতে কয়জন। মাইশা এখানে নতুন, তাই আকাশকে সেটা জানে না। হঠাৎ একটা মোটা ছেলে হাতে রড টাইপের কিছু নিয়ে পিছন থেকে আকাশকে মারতে যায়। তখনই মাইশা চিৎকার করে ওঠে। আরে পেছনে দেখেন। আর কিছু বলতে দিল না। মিম মাইশার মুখ চেপে ধরে সেখান থেকে নিয়ে যাচ্ছে। আকাশ কারোর আওয়াজ শুনে তার পিছনের দিকে তাকালো। কাপুরুষের মতো পেছন থেকে মারিস, আয় সামনে আয়, তারপর মার। যে মারতে এসেছিল তার কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলে, আচ্ছা একটা কথা বলতো, মাত্র কে চিৎকার করলো রে? আরে ওইটা একটা মেয়ে ছিল। এটা হাঁপাচ্ছে। আকাশ এইটা দেখে বলে। কম করে খা, যা ওখানে গিয়ে বস। ছেলেটা চলে গেল। ওদিকে সরকারের সব লোক মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কারণ আকাশের বন্ধুরাই 100তে 100। তখনই পড়ে থাকা একজনের ফোনে একটা কল এলো। বস নামে সেভ করা। আকাশ সেটা রিসিভ করে উপাস থেকে ফোনে। মেরেছিস তো? মেরেছি। সবকটা এখন মাটিতে শুয়ে আছে। সিংহকে মারতে কি কেউ হরিণ পাঠায়? শালা বলদ সরকার। বস নামের লোকটাই সরকার। জানতাম ওদের দিয়ে কাজটা হবে না, তবে তুই টেনশন করিস না, তোর মরণ আমার হাতেই লেখা আছে। অপেক্ষায় রইলাম, তবে একটু জলদি করিস। হ্যাঁ, আমার না দেরি সহ্য হয় না। তোকে তো আকাশ কলটা কেটে দিল। ইয়ার, এত ডায়লগ আমি কি করে মারি? ওই মোটু, এদের হসপিটালে নিয়ে যা। ওটা ছেলেটা খাচ্ছে আর মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মাইশা তার বিছানায় বসে বসে দাঁত দিয়ে নখ কাটছে। মাইশা, মিম, বর্ষা হোস্টেল থেকে এবার একই রুমে। বাজেই তো। ওদের জন্য আমি বৃষ্টিতে ভিজতে পারলাম না, তবে মানুষ মানুষকে হেল্প করবে, এটাই তো নিয়ম। মন খারাপ করে। কি তুই? হ্যাঁ, বৃষ্টি হলেই তোর মাথাতে আর কি কেটে যায় যে ভেজা লাগবে? আরে বনু, নিজের নাম বর্ষা, আর বর্ষাকে ভয় পাস তুই? এইটা একটা কাজ কর, তুই নামটা চেঞ্জ কর। এই নামটা তোর সাথে মেলে না। তুই তো রেগে মাইশা দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। আকাশ তার বাড়িতে সোফায় বসে আছে, সামনে রনি আর জয় বসে আছে। ওরা সবাই একসাথেই থাকে। এই সরকারি কিছু একটা করতে হবে। আকাশ তুই কি বলিস? রাতে হ্যাঁ আব্বু বলো। আরে না, আমি একদম ঠিক আছি, কোনো সমস্যা হচ্ছে না। আম্মু কেমন আছে? আমি তো বৃষ্টিতে একদম ভিজি না, তুমি টেনশন করো না, আমি ঠিক আছি। বাই, রাখছি। আসসালামু আলাইকুম। মাইশা ফোন কেটে দেখে মিম ও বর্ষা হাত করে তাকিয়ে আছে তার দিকে। কি মিথ্যাবাদী রে বাবা। ওই চুপ, এইটা ট্যালেন্ট বুঝলি, যা তোর নেই। এমন ট্যালেন্ট আমার লাগবে না। আকাশ শুয়ে আছে, তবে তার ঘুম আসছে না। বারবার মাইশার হাসির প্রতিচ্ছবি তার মাথায় ভাসছে। আকাশ উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ানো। কি হচ্ছে আমার? আজ এমন কেন লাগছে? মা বাদে আজ অন্য কারো কথা কেন ভাবছি আমি? হ্যাঁ, মেয়েটা সুন্দর আমি মানছি, তাই বলে আমার মাথার কেন সুপার গ্লুর মতো আটকে আছে? কেন বারবার চোখে ভাসছে? না, এটা হতে পারে না। আমি ওকে ভালোবেসে ফেললাম না তো? না, প্রথম দেখা এসব হয় নাকি? ধুর, কি বাজে বাজে চিন্তা করছি এসব। বিছানার পাশে টেবিল রাখা কৌটা থেকে একটা বড়ি খেয়ে নিল। এখন সব চিন্তা শেষ। পরের দিন সকালে যারা মাইশাকে ডাকতে গিয়ে দেখে মাইশার কম্বল গায়ে জড়িয়ে কুটি সুটি মেরে শুয়ে আছে। এটা দেখে তাড়াতাড়ি যারা মাইশার শরীরে হাত দেয়, দেখে মাইশার শরীরে অনেক জ্বর। তারা জলদি বর্ষাকে ডাকতে থাকে। দুপুর 12টা, যারা ও বর্ষার নিচে ফ্লোরে বসে আছে। একটু আগে ডক্টর দেখে গেল মাইশাকে। এখন তেমন জ্বর নেই, তবে এখনো ঘুমিয়ে আছে। আমি জানতাম এমন কিছু হবে। আরে ও কি কারো কথা শোনে? তবে এটা ভেবে অবাক যে জেলেরও ঠান্ডা লাগে। মানে দেখো, আমাদের মায়ের তো বৃষ্টি পছন্দ করে, মানে বৃষ্টি হলে ওর মাথা খারাপ হয়ে যাবে, ভিজতে দিতেই হবে ওকে। আজ নাকি তার বৃষ্টিতে ভিজে জ্বর আসছে, এটা ভাবতেই না হাসি পাচ্ছে আমার। ওই চুপ থাক, ও তো মানুষ না যে ওর ঠান্ডা লাগবে না। যা ফ্রেশ হয়ে নে, বাজে বকিস না। তুইও ফ্রেশ হতে আয়, সেই সকাল থেকে কষ্ট করছিস দেখলাম তো। বন্ধু তো কষ্ট তো করবই, এখানে আমরা ছাড়া কে আছে ওর? তুই এত ভালো কেন রে? হালকা জড়িয়ে ধরে। কে ভালো রে? আর তোদের অবস্থা এমন কেন? ইস, কি বিচ্ছিরি দেখাচ্ছে তোদের। হঠাৎ করে কথা বলায় ওরা জলদি মাইশার দিকে তাকায়। দেখো, যার জন্য চুরি করি সেই বলে চোর। বলে যারা ও ওয়াশরুমের দিকে যেতে লাগলো, সাথে বর্ষাও।
ওই সেমবি, ওই তোদের বলছি। যারা আর বর্ষা মাইশার দিকে তাকালো। ধন্যবাদ রে। তারা দুজন হেসে ওয়াশরুমে ঢুকে গেল। আকাশ, রনি আর জয় দুপুরের খাবার খাচ্ছে। আকাশ বলতেই হচ্ছে, তোর হাতে জাদু আছে। এত সুন্দর রান্না বড় কোনো রাঁধুনি করতে পারেনি। নাম দিতে হবে না, কালকে তোর পালা। ভেবে দেখো, ঘরে যদি আর কোনো মেয়ে থাকতো তাহলে ভাব আমাদের রান্না করতেই হতো না। তো কাজের একটা বুয়া রাখি, কি বলিস? রনি খেতে ব্যস্ত। আরে বুয়া না রে পাগল, আমি অন্য কিছু বলছি। আকাশ এবার বুঝতে পারলো বড় তো একজন আছে, তাকে বল। রনি হচ্ছে আকাশ ও জয়ের বড়। বয়সের দিক দিয়ে আকাশ আর জয় রনির দিকে তাকিয়ে আছে। রনি খাওয়া রেখে ওদের দিকে তাকালো। কি ভাবি? কার ভাবি? কিসের ভাবি? আমাদের ভাবি আর তোর বউ। দেখো আর কতদিন, বয়স তো অনেক হলো। আমার ইচ্ছে নেই। রনির খাওয়া থামিয়ে একটু ভেবে বলে, আচ্ছা, আমি বিয়ে করব। আকাশ আর জয় ইয়ে বলে চিৎকার করে ওঠে। আরে আরে, সব কথা তো শুনবি। আমি বিয়ে করব, তবে যেদিন মা, আকাশের মা, এদের কেউই নেই, তাই আকাশের মাকে বলে আমাদের সাথে থাকবে। এটা শুনতেই আকাশের মন খারাপ হয়ে গেল। এর থেকে বলে দিয়েছিস যে তুই বিয়েই করবি না। বিকেলে যারা বের হয়েছে মাইশার জন্য ঔষধ কিনতে। বর্ষাকে মাইশার কাছে রেখে এসছে তার খেয়াল রাখতে। আকাশ, জয় আর রনি একটা খোলা স্থানে বসে আড্ডা দিচ্ছিল। তখন রনি উঠে দাঁড়ায়। তোরা বস, আমি খাওয়ার কিছু নিয়ে আসি। এই খাওয়া ছাড়া তোর জীবনে আছেটা কি? তোরা তো আছিস, আমায় দিলি কলিজা ফুসফুস। বলে সেখান থেকে চলে গেল। একটা বন্ধ করা দোকানের সামনে মাটিতে একটা বৃদ্ধ মহিলা শুয়ে আছে। দোকানের মালিক হেলতে দুলতে এসে দেখে এই অবস্থা, যে তার দোকানের সামনে একটা বৃদ্ধ মহিলা শুয়ে আছে, পরনে ছেঁড়া কাপড়। এটা দেখে দোকানদার তা পা দিয়ে ঢাকতে থাকে মহিলাটিকে। ওই বুই, উঠ এখান থেকে। তার হাতে থাকা পানির বোতলের পানি বৃদ্ধ মহিলার শরীরে মারে। তখন সেখান দিয়ে রনি যাচ্ছিল, সে দেখে লোকটা পা দিয়ে বৃদ্ধ মহিলাটিকে ধাক্কাচ্ছে। এটা দেখে সে জলদি দোকানেকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ওই কি করছিস? এটা লোকটা তোর মায়ের বয়সী, আর তুই ওনার গায়ে পা দিচ্ছিস? যাকে সালাম করতে হয় তাকে পা দিচ্ছিস? এত বড় সাহস তোর! বলেই মারতে যাবে, তখন মহিলাটি বলে, বাবা, ওকে কিছু বলো না, দোষটা আমারই। অনেক ক্ষুধা লেগেছিল, খাওয়ার কিছু নাই, তাই শুয়ে পড়েছি। দেখ, তুই যাকে দেখে ঘৃণা করছিলি সেই তোকে বাঁচালো। বলে আবার ধাক্কা মেরে সরিয়ে বুড়ি মহিলার কাছে গেল। রনি তাকে ধরে তুললো, জুতা পায়ে দিয়ে দিল। চলো আমার সাথে, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। যারা সেখানে দাঁড়িয়ে এসব দেখছিল। এই যে, আপনি তো ওই বাজে ছেলেদের বন্ধু, যারা সবসময় মারামারি করে বেড়ায়? রনি যারার দিকে তাকিয়ে একটু হেসে বলে, ভুল বলেছেন ম্যাডাম, আমি ওদের বন্ধু নেই, ওদের ভাই আমি। রনি কল করে আকাশ এবং জয়কে ডাক দিল। আকাশ, রনি আর জয় কথা বলছে, আর বৃদ্ধা মহিলাটা আছে। এনাকে আমাদের বাড়িতেই রাখতাম, কিন্তু আমরাই তো সবসময় বাড়িতে থাকি না। ইনাকে আমাদের পাশে বৃদ্ধাশ্রমে রাখলে কেমন হয়? তার উপর আমরা তো ওখানে ডোনেশনও দিই। এখানে রাখলেই মনে হয় উনি ভালো থাকবেন। যারাকে এটা অনেক ভাবাচ্ছে যে একটা বাজে ছেলে যাকে সবাই খারাপ বলে, সেই কিনা আজকে অজানা একজনকে সাহায্য করলো। আজ 2 দিন হয়ে গেল আকাশ ওই মেয়েটাকে খোঁজ করছে, কিন্তু তার কোনো হদিশই মিলছে না। প্রতিদিন কলেজের সামনে যায়, সেখানেও দেখা নেই। এমন ভাবে আরো একটা দিন কেটে যায়। পরের দিন, আজ 3 দিন পর মাইশা কলেজ যাচ্ছে। মাইশা একজন মেধাবী ছাত্রী, নিজের যোগ্যতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। মাইশা, যারা আর বর্ষা যেখানে থাকে সেখান থেকে কিছুটা দূরেই কলেজ। মাইশারা যখনই কলেজে ঢুকবে তখনই একদল ছেলে, সাথে মেয়েও আছে কয়টা, ওদের পথ আগলে দাঁড়ালো। রবিন কলেজের সিনিয়র স্টুডেন্ট, সাথে বড়লোক বাপের একমাত্র ছেলে, একটু গোন্ডা টাইপের। রবিন মাইশার দিকে তাকালো। সিনিয়রদের দেখলে সালাম দিতে হয়, জানো না? আমরা তো কলেজে নতুন, তেমন কাউকে চিনি না। আচ্ছা, এবার থেকে দিব। ভুল তো করেই ফেলেছ, এখন এমন ভুল যেন আর না হয়, তার জন্য তো শাস্তি পেতেই হবে। আরে, আমরা তো জানতাম না যে আপনি আমাদের সিনিয়র, তাহলে শাস্তি কিসের? আরে বাস, সিনিয়রদের মুখের ওপর কথা, এবার তো শাস্তি পেতেই হবে। শাস্তি না, এটা একটা খেলা, আর এটা খেলবে ওই বোবা মেয়েটা। সবাই ইয়ে বলে চিৎকার করে উঠল। রবিন একটা গোলাপ ফুল মাইশার হাতে ধরিয়ে বলে, সামনে গাড়ির উপরে
ওই দিক ফিরে যে বসে আছে তাকে এটা দিতে হবে। আমি এটা করব কেন? আমি এসব পারবো না। মাটিতে ফুলটা ফেলে দিয়ে ওই 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 দুটো চুল কেটে ছোট করবে। না, এমনটা করবেন না। একজন হাতে কেচি নিয়ে ওদের দিকে যেতে লাগে। ওরা দুজন ভয়ে কাঁদছে। এটা মাইশার সহ্য হচ্ছে না। দাঁড়ান, এমন করার দরকার নেই, আমি যাচ্ছি। মাইশা ফুলটা মাটি থেকে তুলে পা বাড়ালো একটু দূরে গাড়ির উপর বসে থাকা লোকটার দিকে। লোকটা কথা বলছে, কিন্তু কাদের সাথে কথা বলছে সেটা দেখা যাচ্ছে না। রবিনের বন্ধুদের মধ্যে একজন। গাল আজকে লাল হয়ে যাবে, ওর দেখেছিস? এইটা শুনে যারা একটু এগিয়ে গিয়ে ওদের দেখার চেষ্টা করলো কে সে, আর যা দেখলো সেটা দেখেই যারা ভয়ে পিছিয়ে এলো। কারণ লোকটা যাদের সাথে কথা বলছে তারা বাজে ছেলে নামে পরিচিত, রনি আর জয়। তার মানে বসে থাকা লোকটি আকাশ হবে। বর্ষা, আজকে মাইশার কপালে কি আছে কে জানে। মানে? বলে সেও উকি মারলো। রনি, জয় আর আকাশ কলেজের সামনে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ জয় দেখে একটা মেয়ে তাদের দিকে আসছে, হাতে আবার ফুল, তবে মুখ দেখা যাচ্ছে না। বোরখার স্কার্ফ দিয়ে নাক পর্যন্ত ঢাকা। মেয়েটা এদিকে আসছে মনে হয়, হাতে ফুলও আছে দেখছি। তাই তো দেখছি। ওদের কথা শুনে আকাশ পিছনে ফিরল। মাইশা দেখে গাড়ির উপর বসা লোকটা আর কেউ না, সেদিনের মারামারির ছেলেটা। পরে যারার বলা কথা মনে পড়ল। ওরা বাজে ছেলে। মাইশার মনে হালকা ভয় কাজ করছে। পরে ভাবলো, আমার তো চেহারা দেখা যাচ্ছে না, তাহলে কি করে চিনবে? ফুলটা দিয়েই ছুটবো, আর দাঁড়াবো না। 1 কেজি সাহস নিয়ে সামনের দিকে যাচ্ছে মাইশা। আকাশ পেছনে ফিরে মেয়েটার দিকে তাকায়, শুধু চোখ দেখা যাচ্ছে। আকাশের কেমন জানি চেনা চেনা মনে হচ্ছে এই চোখগুলো। আকাশ চশমা খুলে গাড়ি থেকে নেমে ভালো করে তাকায় মেয়েটার দিকে। মাইশা আকাশের সামনে চলে আসলো। আকাশ এখনো তার চোখের দিকে তাকিয়ে আছে। মাইশা ফুলটা আকাশের দিকে ধরে বলল, এটা আপনার। আকাশ মাইশার দিকে তাকিয়ে ফুলটা নিয়ে নিল। এটা দেখে রবিন সহ তার বন্ধুরা ও অবাক। এটা কি হলো? সবাই যেন আকাশ থেকে পড়ছে। আগে যত মেয়েকে তারা পাঠিয়েছে তাদের খবর খারাপ হয়ে গিয়েছে। হয়তো মেয়েটার না হলে রবিনের, কিন্তু এইটা কি হলো? মাইশা ফুল দিয়ে চলে আসছে, তখন আকাশ বলে, ওই পাগলি, বৃষ্টি পাগলি, আমি জানি তুমি কে, আমি দেখেছি তোমাকে। এটা শুনে মাইশা আকাশের দিকে ফিরে দেখে আকাশ হাসছে। এটা দেখে মাইশা এক দৌড়ে যারা আর বসার কাছে, আর ওদের হাত ধরে আবার দৌড়। বাহ, মেয়েটার গায়ে অনেক জোর দেখছি। আকাশ, রনি আর জয়কে কলেজের দিকে আসতে দেখে রবিন সহ সবাই পালাতে নিলে আকাশ রবিন বলে ডাক দেয়। এতে রবিন সেখানে দাঁড়িয়ে যায়। আকাশ রবিনের সামনে দাঁড়িয়ে আছে। বিশ্বাস করেন ভাই, আমি কিছু করিনি। আকাশ এসে ওকে জড়িয়ে ধরে। আরে বেটা, এত ভালো কাজ করেও বলছিস কিছু করিসনি? এতদিন একটা ভালো কাজ করেছিস তুই। ভালো কাজ করেছি। করেছি তো আপনার জন্য। এখন আমি যাই, আমার ক্লাস আছে। আকাশ রবিনকে ছেড়ে দিল। কি হচ্ছে সব? আর মেয়েটাই বা কে? তুই কি চিনিস মানে? আরে সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছি। সব বলছি, চল। যারা আর বর্ষা ক্লাসে এসে হাঁপাচ্ছে, আর মাইশা দরজার কাছ থেকে উকি মারছে। যারা গিয়ে মাইশাকে ধরে বলে, কি এমন হয়েছে যার জন্য আমাদের পাগলা কুকুরের মতো দৌড়ানি করালি? ও নাকি আমাকে চিনে। কে চেনে? আরে ওই ছেলেটা। আকাশ? ওর নাম আকাশ নাকি? আরে আমার তো মুখ বাঁধা ছিল। যখন ফুলটা দিয়ে আসছিলাম তখন ওই আমাকে বলে আমি নাকি বৃষ্টি পাগলি, ও নাকি আমাকে চিনে। এটা শুনে পালাইছি। মাইশা মাথা নাড়ায়। তলে তলে সিএনজি চালাও আর আমাদের কিছু বলো না। বাহ, বললাম তো। হ্যাঁ, মেয়েটা দেখতে ভালো, মানাবেও তোর সাথে। তার নাম কি? ওর বাড়ি কই? মাথায় হাত দিয়ে। জানি না রে ভাই, কে ও, কোথায় থাকে, নাম কি? সমস্যা নেই, জেনে যাবি। কলেজ শেষে মাইশা লুকিয়ে লুকিয়ে বের হচ্ছে। আরে ওরা নেই এখানে, এমন করা বন্ধ কর। মাইশা হাঁটছে, তবুও তার চোখ এদিক ওদিক করছে শুধু। দূর যেতেই তারা দেখলো আকাশ, রনি আর জয় ছোট ছেলেটার সাথে ফুটবল খেলছে। এদের দেখে মাইশার দাঁড়িয়ে গেল, কারণ মাইশাদের হোস্টেলে ফেরার এই একটাই রাস্তা।
ওরা খেলতে খেলতে হঠাৎ আকাশ জোরে মারায় বলটা পাশে একটা বাড়ির মধ্যে ঢুকে গেল। এটা দেখে খেলা করা সবাই লুকিয়ে পড়লো গাড়ির পেছনে। এত জোরে মারার কি দরকার ছিল? আরে আমি কি করে লেগে গেছে? এখন যা বল নিয়ে আয়। আমি পারবো না বলে মুখ ঘুরিয়ে নিল। আকাশ একটা ছোট একটা ছেলের দিকে তাকালো। সে আকাশের দিকে তাকিয়ে বলে, না, এমন করে দেখাবে না, আমি যেতে পারবো না। চিন্টু, বিরিয়ানি খাওয়াবো তোকে, যা না। আমি পারবো না, পুরোটা বাজে, কত বকা দেয়। তখনই ওই বাড়ির গেট খুলে বের হয়ে আসলো একটা টাক্কু চাচা, হাতে তার বল, কিন্তু তার মুখে কাদা লেগে আছে। বলে ও কাদা ছিল, তার মানে আকাশ, আমি জানি এটা তোদের কাজ, বেরিয়ে আয় বলছি, না হলে কিন্তু খবর আছে কইলাম। রনি আকাশকে ঠেলে পাঠালো। চাচা আমি মারিনি, বিশ্বাস করেন। চিন্টু, হ্যাঁ চিন্টু মেরেছে। তখন আড়াল থেকে চিন্টু বেরিয়ে এলো। কিন্তু বিশ্বাস করেন, আমি মারি না, আকাশ ভাই মিথ্যে বলছে। এ কি মিথ্যা বলছি? হ্যাঁ তুই মেরেছিস, আমি দেখেছি। আমার পায়ে কি অত জোর আছে? হঠাৎ করে বলটি আকাশদের সামনে এসে পড়লো, কিন্তু হাওয়া নেই। টাক্কুর বাচ্চা বলটা ফাটিয়ে দিয়েছে। আকাশ আর চিন্টু বলের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই তো ফুটবলটা এমন করে ফাটিয়ে দেই। টাক্কুর বাচ্চা আসতে বলল। সবাই আড়াল থেকে বেরিয়ে এলো। সব দোষ তোমার, যদি তোমার বিরিয়ানি একটু এখানে দেখাতে তাহলে আমার বলটা আজ বেঁচে থাকতো। সেদিন বিকালে যারা ছাদে দাঁড়িয়ে বিকেলের মনোরম পরিবেশের মজা নিচ্ছে, রাস্তার দিকে তাকিয়ে দেখে রনি, আকাশ আর জয় আসছে। তিনজন এক মোটর সাইকেলে। একটা কালো গাড়ি পিছন দিক থেকে তাদের দিকেই আসছে অনেক জোরে। তো আকাশেরা এটা দেখতেও পাচ্ছে না। যারা ছাদে থাকায় দূরে গাড়িটা দেখতে পাচ্ছে। পেছনে গাড়ি আসছে, সরে যা রাস্তা থেকে। অনেক জোরে বলল। রনি বাইকটা চালাচ্ছিল। যারার কথা শুনে সে যারার দিকে তাকায়। পরে সাইড গ্লাসে দেখে একটা গাড়ি দ্রুত তাদের দিকেই আসছে। আব্বে সাইড নে জলদি। পেছনের দিকে তাকিয়ে যারা ভয়ে চোখ বন্ধ করে নিল। গাড়িটা তাদের বাইকে আঘাত করার একটু আগেই সেটা রাস্তার সাইডে নিয়ে আসে রনি। তো বাইকটা নিচে পড়ে যায়, সাথে ওরা তিনজনও। যারা এটা দেখে ছাদ থেকে চলে গেল দৌড়ে। তোরা ঠিক আছিস তো? আকাশ উঠতে উঠতে বলল, হুম ঠিক আছে, তবে ওরা কারা? আকাশ খেয়াল করলো রনির হাত দিয়ে রক্ত বের হচ্ছে। পড়ে যাওয়ায় তার হাত কেটে গেছে। আকাশ রনির হাত ধরে। তোর হাত কেটে গেছে, রক্ত বের হচ্ছে তো? আকাশ সেটা হাতে দিয়ে চেপে ধরে আছে। আরে আমি ঠিক আছি, একটু কেটে গেছে মাত্র। গেট খুলে বেরিয়ে এলো যারা। আপনারা ঠিক আছেন তো? ধন্যবাদ আপনাকে। ওরা কারা ছিল? মনে হচ্ছিল ওদের আপনাদের চাপা দেওয়ার প্ল্যান ছিল। জানি না কারা ছিল ওরা, তবে শীঘ্রই জেনে যাব। আর ধন্যবাদ আপনাকে ম্যাডাম, আমাদেরকে সাহায্য করার জন্য। আরে ওরা তো হাত কেটে গেছে, রক্ত বের হচ্ছে। আমরা ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। জয়, বাইকটা তুলে স্টার্ট কর। আকাশ রনিকে ধরে রেখেছে। আরে আমাকে ছাড় তো, কিছু হয়নি আমার, আর হসপিটালে আমি যাব না। আমি আছি না, তোকে কেউ ইনজেকশন দিবে না, আর দিলে তার খবর করে দিব না। এত বড় হয়েও ইঞ্জেকশন ভয় পাস? নিজে মনে হচ্ছে বীর পুরুষ, তেলাপোকা দেখলে যে গ্রাম ছাড়ে সে বলছে এই কথা। যারা এদের কথা শুনে মিটমিট করে হাসছে। কি করছিস এখানে? আমরা বাদে অন্য কেউ আছে, এটা তো দেখবি। আস্তে করে বলল। সবাই যারার দিকে তাকিয়ে হাসছে। পরে তারা বাইকে উঠে চলে গেল। যারা তার রুমে গেল। কিরে, কই ছিলি এত সময়? যারা হাসতে হাসতে বলল, ছাদে। সাদে ছিলে, ভালো কথা, হাসছিস কেন? যা দেখলাম, এটা দেখলে তোরাও হাসতিস। পরে সবকিছু খুলে বলল ওদের, মন খারাপ করে। ওহো, এটা দেখি আমাদের যারা মনের কষ্ট হচ্ছে বুঝি। আরে কি বলিস এসব? কষ্ট কেন হবে? তবে এটা ভেবে হাসি পাচ্ছে যে ওরা গুন্ডা হয়েও এসব ভয় পায়। কি জানি, হয়তো আছে। তবে তুই তো ওদের বাজে ছেলে, গুন্ডা এসব বলিস। তখন মাইশার ফোনে একটা কল এলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম, আমি তোর মা মাইশা। মা, কেমন আছো তুমি? ভালো নেই রে, তোর আব্বু অসুস্থ হয়ে গেছে। এটা শুনে মাইশার মুখের হাসিও চলে গেল। বসা থেকে উঠে দাঁড়ালো। কি হয়েছে বাবার? বাবা কেমন আছে এখন? আমি এক্ষুনি বাড়িতে আসছি। বলে কল কেটে দিল।
যারা বর্ষা মাইশার দিকে তাকিয়ে আছে, মাইশার চোখে পানি। আমাকে যেতে হবে, বাবা অসুস্থ, এক্ষুনি বের হতে হবে আমাকে। মাইশাকে বাসে তুলে দিল যারা আর বর্ষা। কোনো সমস্যা হলে ফোন করবি, দরকার হলে আমরা চলে আসবো। মাইশা চোখের পানি মুছে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। পৌঁছে ফোন দিয়ে জানিয়ে দিবি। যারা মাইশার পাশে বসা মহিলাটাকে বলল, আন্টি, ওর একটু খেয়াল রাখিয়েন। বাস ছেড়ে দিল। মাইশা বাসা খুলনাতে। তার বাবা একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। মাইশার দুই বোন, বড় বোনের বিয়ে হয়েছে 2 বছরের মতো। রনির হাতে ব্যান্ডেজ করা, ভয়ে ভয়ে সামনের দিকে তাকিয়ে আছে। ডক্টর ইনজেকশন তৈরি করছে। আকাশ রনির দিকে তাকিয়ে হাসছে। ডক্টর, এটা দেওয়াই লাগবে, মানে না দিলে হয় না। আপনি হাতে ব্যথা পেয়েছেন, এখন তেমন বুঝতে পারবেন না। তবে কাল সকাল ঠিকই বুঝতে পারবেন। এটা দিলে ব্যথা থাকবে না। তাই হ্যাঁ, এটা দেওয়া লাগবেই। বাড়িতে সোফায় বসে আছে রনি, তার হাত ধরে। আকাশ রনির দিকে তাকিয়ে হাসছে আর আপেল খাচ্ছে। শালা হারামি, যদি আমার হাত পা ভালো থাকতো তাহলে দাঁত কেলানি দেখিয়ে দিতাম। বাবু কুল, রাত করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তোকে তো রেগে। আরে রাগ করিস না ভাই, দেখ ডক্টর তোর ভালোর জন্যই তো ওটা দিয়েছে, তাই না? যাতে করে তুই জলদি সুস্থ হোস। সকালে ভোরে মাইশা তার বাড়িতে পৌঁছে গেল। দরজায় নক করতেই মাইশার মা দরজা খুলে দিল। মাইশা তার মাকে দেখে তাকে জড়িয়ে ধরলো। বাবা কই? ঘরে আছে, ঘুমাচ্ছে। আমি একটু দেখে আসি। যা। মাইশা দেখে তার বাবা ঘুমাচ্ছে। সে কাছে গিয়ে চেয়ার টেনে বাবার পাশে বসলো। হাতটা নিজের হাতে নিয়ে কান্না করতে লাগলো। মাইশা, বাবা আস্তে করে বলল, বাবা তুমি এখন কেমন লাগছে? হঠাৎ করে কি হয়েছে যার জন্য তুমি অসুস্থ হয়ে গেলে? আরে পাগলি, আমার কিছুই হয়নি, আমি ভালো আছি। কিন্তু তুই এখানে কেন? কেন আসতে পারি না বুঝি? হঠাৎ না জানিয়ে এভাবে কেন আসতে গেলি? বাহ, আমার বাবা অসুস্থ আর আমি আসবো না, এটা কোনো কথা হলো? তোকে দেখে মনে হচ্ছে তুই এখনো ফ্রেশ হসনি। যা, আগে ফ্রেশ হয়ে আয়। আর আমি ঠিক আছি। পরে মাইশা তার বাবার অসুস্থতা হওয়ার মূল ঘটনা জেনে যা করলো। বাবা তুমি ওদের জানিয়ে দাও আমি এই বিয়েতে রাজি। কি বলছিস মা? জেনে বুঝে আগুনে কেন ছাপ দিচ্ছিস? ওরা ভালো মানুষ না। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। 3 ঘন্টা আগে মাইশা ফ্রেশ হয়ে বাইরে আসলো। সারা রাত 2 চোখের পাতা এক করেনি। মাথাটা ভার হয়ে আছে তার। মাইশা গিয়ে তার মাকে বলল, মা একটু চা করে দিবে, মাথাটা প্রচুর ব্যথা করছে। তুই বস, আমি নিয়ে আসছি। মাইশা মাথা চেপে ধরে বসে আছে সোফায়। তখন মাইশার বড় বোন মিলি ও তার জামাই আসলো। মাইশা ওদের দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। আরে আপু তোরা কেমন আছিস? দুলাভাই কেমন আছে? ভালো, তুমি কেমন আছো? দুলাভাইয়ের নাম মাহিন। আছি ভালো। তোর কি অবস্থা? বাবা কেমন আছে এখন? এখন একটু সুস্থ আছেন, রুমে আছেন। তোকে এমন দেখাচ্ছে কেন? মাইশার মুখে হাত দিয়ে। মাথা ব্যথা করছে একটু। তোরা কেন কষ্ট করে আসতে গেলি? বাবার অসুস্থ হবার কথা যখন থেকে শুনেছে কেঁদেই চলেছে। আম্মা বলতেই হচ্ছে, আপনার মেয়েরা না আপনার থেকে ওদের বাবাকে বেশি ভালোবাসে। তো আপনার কেন হিংসে হচ্ছে শুনি? ওই থাম তো তোরা। বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। বসেন দুলাভাই, আপনার শাশুড়ি আদেশ করেছে। আগে তোমাদের বাবাকে দেখে আসি। সকালে নাস্তা টেবিলে সবাই একসাথে বসে খাচ্ছে। বাবা বল। হঠাৎ কি এমন হলো যার জন্য তুমি অসুস্থ হয়ে গেলে? মাইশার বাবা মাইশার মায়ের দিকে তাকালো। মা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বলে না বাবা, কি হয়েছে? কিছু তো একটা হয়েছে, এটা তো বুঝতেই পারছি। মেম্বার ও তার ছেলে এনেছিল কালকে। কালকে মাইশার বাবা সোফায় বসে আছে, খবরের কাগজ পড়ছে। দরজার কলিং বেল বাজতেই দরজা দিয়ে খুলে দেয় মাইশার বাবা। দেখে মেম্বার ও তার ছেলে, সাথে তার কিছু লোক এসেছে। আরে মেম্বার সাহেব,
এদিকে হঠাৎ কি মনে করে? মেম্বার বাড়িটা ভালো করে দেখতে লাগলো। টাকা ধার নিয়ে বাড়িটা তো খুব সুন্দর বানিয়েছে। আমাকে আর কটা দিন সময় দিন, পেনশনের টাকা পেলেই আপনার টাকাটা দিয়ে দিব। কত টাকায় আর পাবেন? ঋণের পরিমাণ তো দিন দিন বেড়ে চলেছে। মানে? টাকা ধার নিয়েছে 4 লাখ, সব মিলিয়ে এখন সেটা সুদে আসলে হয়ে গেছে 8 লাখ। 8 লাখ টাকা? এত টাকা আমি কি করে দিব? আর আমি তো 2 লাখ টাকা নিছি, 4 লাখ না। মাস্টার সাহেব, পড়তে তো পারেন, তাহলে এটা পড়ো, একটা উইল ধরিয়ে। এটা তো অন্যায়। অন্যায়, কিন্তু এটা কি করার প্রমাণ আছে? কেন করছেন এমন? বাবার চোখে পানি। আপনার মেয়ের জন্য। মানে? আপনার কাছে 2টা পথ খোলা আছে, হয় বাড়ি খালি করবেন, না হয় আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিবেন। আসসালামু আলাইকুম মিসেস আব্বা। ভাবেন ভাবেন, সামান্য আপনার কাছে বেশি। মেম্বার তার ছেলে সহ সবাই চলে গেল। মিলির মা, এখন আমরা কি করব? হঠাৎ বাবা বুকের বাঁ পাশ চেপে ধরে আর মাটিতে পড়ে যায়। মা চিৎকার করে ওঠে। মাইশা মা, তুই এখান থেকে চলে যা, আমি না বলা পর্যন্ত এখানে আর আসবি না। আর এদিকে সবকিছুই আমি সামলে নিব। আমার কাছে জমানো কিছু টাকা আছে, 2 লাখের মতো হবে। আমি কালকে ওটা ব্যাংক থেকে তুলে আনবো, আর টাকা ম্যানেজ হয়ে যাবে, চিন্তা করেন না আপনারা। না বাবা, তোমার টাকা দেওয়ার প্রয়োজন নেই, তোমাদের ভবিষ্যতের জন্য রেখে দাও, আমি ম্যানেজ করে নিব। মাইশা কিছু না বলে হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। বাবা, তুমি ওদের জানিয়ে দাও আমি এই বিয়েতে রাজি, বিয়েটা আমি করব। সেখানে থাকা সবাই মাইশার দিকে তাকিয়ে পড়ল। মাইশার বাবা মাইশার কাছে এসে বলল, কি বলছিস মা? জেনে বুঝে আগুনে কেন ঝাঁপ দিচ্ছিস? ওরা ভালো মানুষ না, তুই ভালো থাকবি না। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আমি পারবো না, বললাম তো, আমি কিচ্ছু না, কিছু করে নিব। বাবা, আমি এত বছরে তোমার কাছে কিছু চাইনি, আজ একটা জিনিস চাচ্ছি, ফিরিয়ে দিও না। মাইশার গাল দুটো হাত দিয়ে ধরে দেখে। মা কথা শোন, এমনটা করিস না, আমি পারবো না নিজের হাতে আমার কলিজার টুকরার জীবন শেষ করতে। বাবা, মনে করো এটা আমার একমাত্র চাওয়া তোমার কাছে। চোখে পানি বলে সেখান থেকে চলে গেল। তোর জয় আকাশের দিকে তাকালো অবাক হয়ে। বাড়ি খুলনাই। এ জয়, এ তো আমার জেলার, আরে এটা তো সেই হোস্টেল কালকে যেখানে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। সেদিন বিকালে আকাশ, রনি আর জয় হোস্টেলের সামনে চলে গেল। কিছু সময় পরে যারা আর বর্ষা বের হলো। আকাশ আর জয় ওদের সামনে গিয়ে দাঁড়ালো। মাইশাকে চিনেন আপনারা? যারা বর্ষার দিকে রাগী চোখে তাকালো। তাকে কি দরকার? আরে চিনেন কিনা সেটা বলেন। হেসে, চিনবো না কেন, ও আমাদেরই বান্ধবী, রুমমেট। যারা বর্ষার দিকে রাগী চোখে তাকালো। আর কিছু বাকি থাকলে সেটাও বলে দে। কোথায় আছে সে বলেন না? রুমে আছে বুঝি? সে গ্রামের বাড়িতে গেছে। ও, একটু দূরে রনি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। কালকে পড়েছে, তাই আমাদের উপর রেগে আছে। আচ্ছা, ও ফিরবে কবে? সেটা তো জানি না। আচ্ছা, ওর নম্বরটা দেওয়া যাবে? না, এটা করলে আমার খবর করে দিবে। আচ্ছা, ওর কোনো খবর পাইলে আমার একটু জানায়েন প্লিজ। একটা কার্ড দিয়ে। এটা আমার নম্বর, প্লিজ জানায়েন। যারা নম্বর নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। রনির সামনে গিয়ে ওর দিকে তাকিয়ে হেসে দিল যারা। রনি অবাক হয়ে যারার দিকে তাকিয়ে আছে। আজ মাইশার বিয়ে। মাইশা বিয়ের আগের দিন সকালে যারা বসে একটা বই পড়ছে, এমন সময় ওর ফোনটা বেজে উঠলো। যারা দেখে মাইশা তাকে কল দিচ্ছে, এটা দেখে তার রাগ মাথায় উঠে গেল। এতদিন একটা বার কল করেনি, তার উপর মাইশার ফোন বন্ধ। কেমন আছিস রে তোরা? কি দরকার ছিল ফোন দেওয়ার? তুই কি, হ্যাঁ, আমরা কি তোর কেউই না? একটা বারো খবর নিলি না, তার উপর ফোন বন্ধ করে রেখেছিস। কাল আমার বিয়ে, এখানকার মেম্বারের ছেলের সাথে। এটা শুনে যারা একটুর জন্য থেমে গেল, উঠে দাঁড়ালো। কি আবার আমার খোঁজ নিচ্ছে? কে আবার? তুই দেখে ফোন দিয়েছিলিস সে? ওই ছেলেটা আমাকে কেন খোঁজ করছে? ওর যে বন্ধু আছে না রনি, ও বলেছে ও
ওরা কি তোকে ভালোবেসে ফেলেছে বৃষ্টিতে তোকে ভিজতে দেখে? ভালো। আর আমি কিন্তু সিরিয়াসলি বিয়ে করছি রে। মত থাকলেও কি না থাকলেও কি, বিয়েটা করতেই হবে। বাইরে ভালো থাকিস। বর্ষাকে বলিস আমি ফোন দিয়েছিলাম, তোদের অনেক মিস করছি। তখন রুমের বাইরে থেকে বর্ষা আসতো। কে ফোন করেছিল রে? মাইশা। মুখ কালো করে। কি বললো? তোর চেহারা এমন লাগছে কেন? আকাশ এই কয়দিন মাইশাকে না দেখতে পেরে পাগল হয়ে গেছে প্রায়। সব সময় হোস্টেলের দিকে নজর থাকে, কে ঢুকছে কে বের হচ্ছে। প্রতিদিন যারার মুখে না শুনতে শুনতে কানে পোকা ধরে গেছে তার। দেখে যারা আর বর্ষা ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছে, এইটা দেখে আকাশ দৌড়ে ওদের কাছে চলে যায়। সাথে ওরা দুজনও আছে, মানে জয় আর রনি। কোথাও যাচ্ছেন? আকাশের এমন প্রশ্নে যারা একটু ঘাবড়ে যায়। যাচ্ছি তো। আকাশ যারার চোখের দিকে তাকালো, তারা আকাশের দিকে তাকাচ্ছে না। ও, মাইশার সাথে কথা হয়েছে আপনাদের কারো? যারা বর্ষার পায়ে পাড়া দিয়ে ওকে থামিয়ে দেয়। না না, আমাদের সাথে ওর কোনো কথা হয়নি। আকাশ ওদের চোখের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আমরা এখন আসি। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে আমাদের। বলেই চলে যেতে লাগলো। আকাশ তার পিস্তলটা বের করে দেখতে দেখতে বলে, ভেবেছিলাম এটা কাজে লাগাতে হবে না, কিন্তু একটা গুলি করলো মাটির দিকে। হাত থেকে ব্যাগ পড়ে গেছে নিচে। ভয়ে নিচে বসে পড়েছে। এই আকাশকে মিথ্যে বলার পরিণাম কিন্তু ভালো হবে না। আর একবার জিজ্ঞাসা করব, পরবর্তীতে গুলিটা নিচে না আপনাদের কারো মাথায় লাগবে। আকাশের এমন রূপ দেখে যারা আর বর্ষা অনেক ভয় পাচ্ছে। কি লুকাচ্ছেন আমার থেকে? যারা রনির দিকে তাকায়, ও মাথা নাড়িয়ে বলে দিতে বলে। বিয়ে, কালকে মাসের বিয়ে। এটা শুনে আকাশের হাত থেকে বন্দুকটা পড়ে গেল। মাটিতে বসে পড়লো সে। আকাশ ভেঙে পড়িস না, বিয়ে হবে, এখনো হয়ে যায়নি। চিন্তা করিস না, আমরা তো আছি। একটা না একটা উপায় ঠিকই বের হয়ে যাবে। তোমরা এখন যাও, পরে যোগাযোগ করবো না, নিজেদের খেয়াল রেখো। বলে হাঁটা শুরু করলো ওরা। কি চলছে তোর আর রনি ভাইয়ের মধ্যে? আরে কিছু না, সামনে তাকিয়ে হাঁট। হালকা হেসে। তোর এই হাসির মানেটা কি? হ্যাঁ, সন্ধ্যার একটু পরে যারা আর বর্ষা মাইশাদের বাড়িতে চলে আসলো। মাইশাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো। সন্ধ্যায় লাইটিংটা অনেক সুন্দর লাগছে। কলিং বেলের শব্দ হওয়ায় মাইশা গিয়ে দরজা খুললো। দরজা খুলে সে অবাক, কারণ তার সামনে। আরে তোরা, এত বড় সারপ্রাইজ আশা করিনি। তোর বিয়ে আর আমরা না এসে পারি? আয় ভিতর আয়। সব কথা দরজায় দাঁড়িয়ে বলবি নাকি? মা বাবা দেখো কারা এসেছে। আকাশ তাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। মনটা ভীষণ খারাপ তার। ভিতরটা জ্বলন্ত আগুনের মতো পুড়ছে তার। আকাশ মনে মনে বলছে, আমার ভাগ্যটা এতই খারাপ কেন আল্লাহ? যাকে ভালোবাসি তারা দূরে সরিয়ে দেয়, আর না হলে পরিস্থিতি আলাদা করে দেয়। না পেলাম মায়ের ভালোবাসা, না অন্য কারো। হয়তো আমি খারাপ, অনেক খারাপ, এই জন্য আমার সাথে এসব হচ্ছে। কে বললো তুই খারাপ? আর বিনা কষ্টে বিনা প্রচেষ্টায় তুই তোর ভালোবাসা এভাবে কোরবানি করে দিবি? আকাশ পিছনে তাকিয়ে দেখে রনি। রনি দেখে আকাশের চোখে হালকা পানি চলে এসছে। আর একটু দেরি করলে আকাশ কেঁদেই দিত। রনি আকাশের চোখে কখনো পানি দেখেনি, আজকেই প্রথম। ভালোবাসা কি না করতে পারে। আকাশ নিজেকে সামনে নিল, রনিকে দেখে, কারণ আকাশও তো মানুষ, তারও মনে আছে কষ্ট হলে চোখ দিয়ে পানি আসবে, এটাই স্বাভাবিক। তো সেটা সে কাউকে দেখাতে চায় না, সবসময় শক্ত থাকতে চায়। কি বলতে চাচ্ছিস তুই? বিয়ে বন্ধ করে দেব। আকাশ একটু হেসে। বিয়ে বন্ধ হলে ওর পরিবারের মান সম্মান সব শেষ হয়ে যাবে। যত সব বাজে আইডিয়া। আহা, আমরা মানে আমি আর জয় তো আছি, আমরা সবকিছু সামলে নেব। দরকার হলে কিডন্যাপ করবো মাইশাকে। কিডন্যাপ? কোন অধিকারে? আরে ও তো জানেই না আমি ওকে ভালোবাসি। তুই কি ভুলে গেছিস আমার ভিলেন? সো রেডি হ ভিলেনদের কাজ করার জন্য। যা হবে তা পরে দেখা যাবে। যারা অবাক হয়ে। বাবা মায়ের জন্য যদি এটুকু করতে না পারি তাহলে কেমন মেয়ে হলাম আমি? এটা আমাদের খানদানের জমি, কি করে অন্যকে দিতে পারি বল? কিন্তু মেম্বাররা তো অন্যায় করছে, মানুষ সুদ নেয় তাই বলে এত? আরে বাদ দে তো, ওরা খারাপ মানুষ। আর এমনি একটা খারাপ মানুষ তোকে ভালোবাসে? মাইশা অবাক হয়ে বলে, মানে? বর্ষা কি বলবে বুঝতে পারছে না।
মুখ ফসকে কি বলে ফেললো এটা? না, এটা ওর অভ্যাস, কোনো কথা সিক্রেট রাখতে পারে না, বলে দিবেই ও। যারা, বল না কিছু, তুই তো সব জানিস। যারা এবার ফেসে গেল, রাগে বর্ষার দিকে তাকালো। কি লুকাচ্ছিস আমার থেকে তোরা? আছে না আমাদের আকাশ ভাই, ও তোকে সেদিনকে বৃষ্টিতে ভিজতে দেখে, তার নাকি খুব পছন্দ বৃষ্টি। আকাশের মধ্যে রনি কোথা থেকে আসলো? তোর কি হয়েছে রে? সব সময় তোর মুখে রনির নাম থাকে। মাইশা বর্ষার কথা শুনে আবার যারার দিকে তাকালো। হ্যাঁ মানে কি? কিছু না, এমনি। আর আকাশ তো তোকে ভালোবাসে, ব্যাস, আর কিছুই না। তোরা বস, ওয়াশরুম থেকে আসছি। বলে জলদি উঠে গেল। বর্ষা কি বলে গেল? ও আকাশ মানে ওই হালকা ভালো গুন্ডা ছেলেটা আমাকে ভালোবাসে? রে, ইস্কবালা লাভ। হাতের আঙুলগুলোকে লাভ বানিয়ে। কিন্তু কেন? সেটা ওনাকে গিয়ে জিজ্ঞাসা কর। এইসব নিয়ে ভাবলে চলবে না, কালকে আমার বিয়ে, তোদের আমাকে এটা বলা উচিত হয়নি। পরের দিন সকাল থেকে বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। সবাই সবার কাজে ব্যস্ত, কিন্তু মন খারাপ অনেকের। মিলির মা, আমার মেয়েটার জীবনটা আমার নিজ হাতে শেষ করে দিলাম। ভয় হচ্ছে, কি করে কাটাবে সারা জীবন আমাদের মেয়েটা? হঠাৎ যদি একটা চমৎকার হতো, যদি আমি কোথাও টাকা পেতাম, তাহলে যেভাবে হোক আমি একটা বন্দোবস্ত করে দিতাম। আল্লাহ সবকিছু তোমার উপর ছেড়ে দিলাম, আমার মেয়েটাকে তুমি রক্ষা করো। কোনো সাজে মাইশাকে অনেক সুন্দর লাগছে। যারা, বর্ষা আর মিলি মাইশাকে সাজাচ্ছে। মাইশার ভিতরটা কেমন করছে, এটা ভেবে যে তার বিয়ে একটা খারাপ মানুষের সাথে হচ্ছে, বাকি জীবন কি করে কাটবে তার। মাইশা নিজের চোখ বন্ধ করে নিল। পর আসার সময় হয়ে গিয়েছে। তোরা এখন যা, আমি একটু একা থাকতে চাই। মিলি কিছু বলতে গেছে। আপু প্লিজ, একা থাকতে দাও একটু। ওরা তিনজন বাইরে চলে গেল। দরজা বন্ধ শব্দ শুনে মাইশা চোখের পানি ছেড়ে দেয়। নিজেকে কে যে কিছুতেই তৈরি করতে পারছে না বিয়ের জন্য, কিন্তু কিছু করার নেই। দরজা খোলার শব্দ হয়। মাইশা পিছনে না তাকিয়ে বলে, বললাম তো, এখন আমি একটু একা থাকতে চাই। একটু জোরে বলল যাতে তার কান্নাটা বোঝা যায়। হঠাৎ করে কেউ এসে মাইশার মুখে কিছু চেপে ধরে। মাইশার চোখ দুটি আস্তে আস্তে বন্ধ হয়ে আসে। মাইশার ঘুম ভাঙছে, তাকিয়ে দেখে আকাশ গাড়ি চালাচ্ছে। আশেপাশে অন্ধকার, তার মানে রাত হয়ে গেছে। মাইশা ঘুম কণ্ঠে বলল, কত সময় ধরে ঘুমাইছিলাম, কয়টা বাজে এখন? আকাশ গাড়ি দাঁড় করায়, একটা পানির বোতল ধরিয়ে দেয় মাইশার কাছে। চোখ মুখ ধুয়ে আসো, যাও। মাইশা বাইরে বের হয়ে চোখ মুখে পানি দিল। খুব ক্ষুধা লেগেছে। পেছনে দেখো, খাবার আছে। আকাশ চুলগুলো হালকা ভিজে, গাড়ির গ্লাসের উপর পানি লেগে আছে। এ বৃষ্টি হচ্ছিল নাকি? আকাশ মাথা নাড়ায়। হ্যাঁ। আমাকে কেন ডাকিনি? আকাশ মাইশাকে একটা প্যাকেট ধরিয়ে বলে, এটা খাও, মাথা খেও না। মাইশা আকাশের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আপনার নাম কি, মানে পুরো নাম? জেনে কি করবা? আহা, বলেন না। আকাশ জবাবে একটু হাসলো। আচ্ছা, আপনার মা বাবা কোথায়? আব্বু নেই, মারা গেছে অনেক আগে, শুধু আম্মু আছে। তাহলে সে আপনার সাথে নেই কেন? লম্বা একটা শ্বাস নিয়ে বলে, সে আমার মুখও দেখতে চায় না। মানে কি করেছেন আপনি যে একজন মা হয়ে ছেলের চেহারা দেখতে চায় না? মাইশা আকাশের দিকে তাকিয়ে আছে ভাবুক হয়ে। আকাশ মাইশার দিকে একটু তাকিয়ে, তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, চুপচাপ বসে থাকো। বলেন না, আমরাই তো। খুলনার মধ্যে ঢুকে গেছি। রাত 10টা বাজে। শহর থেকে কিছুটা দূরে রাস্তা দিয়ে গাড়িটা যাচ্ছে। রাস্তার ডান পাশে একটা বড় বাড়ি, দ্বিতীয় তলা, অনেক সুন্দর করে সাজানো বাইরে থেকে। আকাশ গাড়িটা স্লো করে চালাচ্ছে আর বাইরের দিকে তাকিয়ে আছে। অনেক সুন্দর না? মাইশাও বাড়িটার দিকে তাকিয়ে, অনেক সুন্দর। এটা চৌধুরী বাড়ি, শহরের নামকরা বিজনেসম্যান এরা, কড়া সিকিউরিটি এই বাড়িতে। আমাদের মতো মানুষ শুধু বাইরে থেকেই দেখতে হবে, ভিতরে যাওয়া অসম্ভব। আকাশ মাইশার কথায় কিছু না বলে গাড়িটা আগের মতো চালাতে শুরু করলো। চৌধুরী বাড়ির মালকিন জাহানারা চৌধুরী। স্বামী অনেক আগেই মারা গেছে। পরিবার বলতে তার
ভাই, সাথে বউ ও 3টা মেয়ে। জাহানারা বেগমের ছোট ননদ ও তার 2টা মেয়ে। এটাই এদের পরিবার। এদের গার্মেন্টস সহ একটা কোম্পানি আছে, যেটা জাহানারা বেগম নিজে হাতে সব সামলায়। মাইশা দরজার সামনে দাঁড়িয়ে আছে, বারবার কলিং বেল দিচ্ছে কিন্তু কেউ খুলছে না। মাইশার মনে এক অজানা ভয় কাজ করছে দরজা না খোলায়। তার বাবা মা ঠিক আছে তো? কোন দুলাভাই এসব ভাবছে আর দরজা ধাক্কাচ্ছে। হঠাৎ দরজা খুলে যাওয়ায় সামনের দিকে তাকায় আর দেখেই তাকে জড়িয়ে ধরে, কারণ সেটা মাইশার বাবা। বাবা, তোমরা ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? বাবা মাইশার মুখ উঁচু করে বলে, আরে আমরা সবাই ঠিক আছি, তুই কেমন আছিস? আকাশ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মাইশার চোখে পানি। বাবা, আমি ঠিক আছি। পাগলি মেয়ে, কান্না করছিস কেন? চোখের পানি মুছিয়ে মাইশা আবার তার বাবাকে জড়িয়ে ধরলো। বাবা আকাশকে দেখে মাইশাকে বলে, জানিস তো মা, তুই অনেক ভাগ্যবান যে এত এত ভালো একজনকে পেয়েছিস। ওই ছেলেটাকে যখন ভালোবাসতি তাহলে বিয়েতে রাজি হলি না কেন? ভালোবাসি ওই ছেলেটাকে মানে? মাইশা তাকিয়ে দেখে ওর বাবা আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ ফোনে কারোর সাথে কথা বলছে। আমি মোটেও ওনাকে ভালোবাসি না। আর মা, আপু, দুলাভাই কোথায়? বলে মাইশা একবার আকাশের দিকে তাকিয়ে বাড়ির ভিতর চলে গেল। মাইশার বাবা আকাশের কাছে চলে গেল। আকাশ ফোনে কথা বলছে মাইশার বাবাকে দেখে। তোর সাথে পরে কথা বলছি বলে কল কেটে দিল। কেমন আছেন আঙ্কেল? ভালো। তা বাবাজি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তবে একটা অনুরোধ, আমাকে আকাশ বলে ডাকুন, এতে একটু আপন আপন মনে হয়। আচ্ছা, বলবো নে। তো বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে এসো। তার দরকার নেই, আমি অন্য কোথাও ব্যবস্থা করে নিচ্ছি। মাত্রই তো আপন করলে, আর এত জলদি পর করে দিলে। তুমি এখানে থাকবে এটা ফিক্স। আচ্ছা আঙ্কেল। রাত বাজে প্রায় 12টার মতো। আকাশ ফ্রেশ হয়ে নিল। এখন পড়বে কি? সাথে করে তো কিছুই আনেনি। মাহিম একটা লুঙ্গি এগিয়ে দিল। নেও, এটা পরে নাও। আকাশ লুঙ্গি তো নিল, কিন্তু পড়বে কি করে? সে তো পড়তেই পারে না। সব তো ঠিক আছে, কিন্তু পড়বো কি করে? সমস্যা নেই, আমি তো আছি। বলে মাহিম উঠে দাঁড়ালো। নিজের পরা লুঙ্গি সেটা সে নিজে আবার পরে দেখালো। কয়েকবার চেষ্টায় মাহিমের সহযোগিতায় আকাশ পরে ফেললো লুঙ্গি। আমি যে কবে শিখবো। হঠাৎ জানালার কাছ থেকে হাসির শব্দ এলো। রুমে এলো 2 বোন, আয়শা ও মিলি। আকাশ একটা কালো টি শার্ট ও লুঙ্গি পরেছে। আপনারা চলেন খেতে। এখন মনে পড়লো আমাদের কথা। সেই কখন থেকে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আকাশ সবার সাথে গিয়ে খেয়ে নিল। আকাশ আর মাহিমকে একসাথে এক রুমে থাকতে দেওয়া হলো। এটা পরে ঘুমাতে হবে? মন খারাপ করে। আরে এত চিন্তা না করে ঘুমাও তো, এখানে কোনো মেয়ে আসবে না। আকাশ আস্তে করে বিছানায় পিঠ লাগালো। অন্যদিকে মাইশা আর মিলি এক রুমে। এবার বল, কতদিন ধরে চলছে এসব? কি চলছে কতদিন ধরে? তোর আর ওই ছেলের লাভ স্টোরি। আগে বলো, এসব তোমাদের কে বলেছে? কে আবার? তোর বান্ধবী রাই তো সব বলল আমাদের। তবে যাই বলিস না কেন, ছেলেটা দেখতে সুন্দর আছে, তবে গুন্ডা গুন্ডা ভাব, কিন্তু আচরণটা মাটির মতো। একটু রাগ দেখিয়ে। এত বেশি দেখতে হবে না, ঘুমাও এখন। আর ওদের খবর আমি পরে নিচ্ছি। সকালে সেখানে কয়েকজনের সাথে আকাশের ছবিও আছে, সাথে রনি আর জয়। এইটা দেখে ক্ষণিকের জন্য জাহানারা বেগমের মুখে হাসি ফুটলেও নিমেষেই সেটা বিলীন হয়ে যায়। তখন মিশু ও তার হাজবেন্ড চলে এলো। কেমন আছো? ওদের দেখে জাহানারা বেগম বলে, আরে তোরা চলে এসেছিস? আমিও ভালো আছি, তোরা কেমন আছিস? আর আসতে কোনো অসুবিধা হয়নি তো আসতে তোদের? উঠে গিয়ে মিশুর বাচ্চাটাকে একটু আদর করলো। আমরাও ভালো আছি। আর না কবি, কোনো সমস্যা হয়নি আসতে। আচ্ছা, দূর থেকে এসেছিস, যা একটু রেস্ট নে। বলেই চলে যাচ্ছেন জাহানারা বেগম। কিছু বলতে চাই তোমাকে। আগে ফ্রেশ হয়ে যা। জাহানারা বেগম নিজের ল্যাপটপ নিয়ে কাজ করছেন নিজের রুমে। তখন মিশু আর বাচ্চাকে কোলে নিয়ে রুমে আসলো। আরে তুই সকালে নাস্তা করেছিস? মিশু বড় একটা নিঃশ্বাস নিয়ে
ওর বাচ্চার মাথায় হাত রেখে বলে, পুপি, ওই দিন আকাশ ভাইয়ের কোনো দোষ ছিল না, সব দোষ আব্বুর। আব্বুই সব সময় আকাশ ভাইকে ফাঁসাতো। আকাশ ভাই নির্দোষ। সেদিন আব্বু আমাকে নির্মমভাবে মেরেছিল, আকাশ ভাই না। আর বলেছিল যে তোমাকে এটা বলতো যে আকাশ ভাই আমাকে মেরেছে, না বললে আমার মাকে সে মেরে ফেলবে। এই জন্য ভয়ে আমি তোমার কাছে মিথ্যে বলি, আর সেটাই আজও আমাকে ভেতর থেকে পুরে পুরে খাচ্ছে। আমি আব্বুকে তোমার আলমারি থেকে টাকা চুরি করতে দেখেছি, আর সেটা দিয়ে আব্বু মদ গাঁজা আরে অনেক কিছু কিনতো, আর সেগুলো আকাশ ভাইয়ের রুমে লুকিয়ে রাখতো। অনেক কষ্টে নিজেকে তৈরি করেছি তোমাকে এসব বলার জন্য, পারলে আমাকে ক্ষমা করে দিও। এটা বলে মিশু সেখান থেকে কান্না করতে করতে চলে গেল। জাহানারা বেগমের চোখে পানি। সত্যিটা শুনে তার বুকটা যে ফেটে যাচ্ছে। বিনা দোষে তার নিজের ছেলেকে কতই না কষ্ট দিল। 15টা বছর তাকে মায়ের আদর নিজের পরিবার থেকে দূরে করে দিল। জাহানারা বেগম পিছাতে পিছাতে সে বিছানায় ধাক্কা খেলো, আর সেখানেই বসে কান্না করতে লাগলো। আর সেই দিনের ঘটনা মনে করতে লাগলো, কিভাবে আকাশ তার পা জড়িয়ে ধরে বলেছিল, মা তুমি বিশ্বাস করো, আমি কিছু করিনি, আমি নির্দোষ। চলে যাওয়ার সময়, আমি চলে যাচ্ছি, পারলে তোমার এই কুলাঙ্গার ছেলেটাকে ক্ষমা করে দিও, আর নিজের খেয়াল রেখো। জাহানারা বেগম কান্না করেই যাচ্ছে। মনের সিন্ধুকে জমানো কষ্ট আজ পানি হয়ে বয়ে যাচ্ছে। আকাশ সকালে সবার সাথে বসে খাচ্ছে। আন্টি একটা কথা বলি? বলো। আন্টি, আপনি অনেক সুন্দর রান্না করেন, ঠিক যেমন আমার মা। আকাশ বলতে গিয়ে থেমে গেল। মায়ের মতো, তাই তো? আকাশ বলতে গিয়ে থেমে গেল। আকাশ নিজেকে সামলে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তবে কেউ না খেয়াল করলেও মাইশা ঠিকই খেয়াল করেছে আকাশের চোখে হালকা পানির ছোঁয়া। আহ মা, খাওয়ার সময় এত ইন্টারভিউ কিসের? খাওয়ার পরে আবার শুরু করো তোমার ইন্টারভিউ নেওয়া। আঙ্কেল আমি চলে যাব আজকেই। এটা শুনে মাইশার মুখ কালো হয়ে গেল। সে আকাশের দিকে তাকিয়ে আছে। আজকেই যাবা? তুমি আমাদের মেহমান, তা বাদে কালকে অনেক রাতে আসলা। না, আজকে যেতে পারবে না। আর আমি যেতে দিব না। ঢাকায় আমার অনেক কাজ। বাবা মিথ্যা বলছে, কোনো কাজ নেই ওনার। এটা শুনে বাবা একটু হাসলো। তুমি থাকবা এটাই ফিক্স। জাহানারা বেগমের অফিসে তেমন ভালো লাগছে না, কোনো কাজে শান্তিতে করতে পারছে না। তখন ওনার কাছে এমপি মিলনের কল এলো। কি ম্যাডাম, কি ভাবলেন? তুলেলেন জলদি, না হলে কিন্তু সোজা আঙ্গুল বাঁকাও করতে পারি। এমনিতেই মাথায় রাগ, সাথে মনে কষ্ট। ও তুই কি, হ্যাঁ, জনগণ টাকা খেয়ে সে জনগণের উপর জুলুম করছিস? লজ্জার মতো। আরে ভালোই ভালো বলছি, জমির দখল ছেড়ে দে, না হলে কিন্তু তোর খবর খারাপ করে দিব। আরে কি বললি? আঙুল বাঁকা করবি? সে তুই বাঁকা সোজা আর ভেঙে ফেল, আমার কি। কেটে দিল ফোন। স্যার। স্যার করুণ ভাবে তাকালো মিলনের দিকে। স্যার কলা খাচ্ছে। আমি বললাম নরম গলায়, আর উনি বলেন গরম গলায়। কেন? প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, নিউটনের সূত্র। ওয়েট অ্যান্ড সি। বিকেল বেলা মাইশা আকাশকে সাথে নিয়ে এলাকা ঘুরতে বের হলো। হঠাৎ মাইশা আকাশকে সাথে নিয়ে হাঁটছে। সামনে ফাঁকা মাঠে, সেখানে আবার কাশফুল ফুটছে। আকাশ বারবার তার লুঙ্গিটা ঠিক করছে। দূরে 5-6টা ছেলে দাঁড়িয়ে আছে, সাথে মাইশার দিকে তাকিয়ে আছে। তোমার না হওয়া জামাই কেমন করে তাকাচ্ছ দেখো, কেমন করে তাকাচ্ছে দেখো, আহারে বেচারা। মাইশা আকাশের এমন কথা শুনে আকাশের দিকে অবাক হয়ে তাকালো। না হওয়া জামাই মানে? তাহলে এটা কি সেই মেম্বারের ছেলে? আকাশ হাসছে। মানে বিয়ে করতে যাচ্ছিলা, কিন্তু কাকে সেটাই জানো না? মেম্বারের ছেলে মাইশা আর আকাশকে দেখে এদের দিকে এগিয়ে আসছে। এইটা দেখে মাইশা পিছাচ্ছে। এক পর্যায়ে সে আকাশের হাত ধরে চেপে ধরলো। আকাশ এইটা দেখে একটু হাসলো। মেম্বারের ছেলের নাম জাবির। আলা আহা মারা এবার। বিয়ের আসর থেকে পালানো, তার উপর তোর বয়ফ্রেন্ডকে দিয়ে আমাকে কিডন্যাপ করানো। এই তো সে যে আমাকে কিডন্যাপ করেছিল। আজ তোদেরকে। আরে ভাই থাম, একটু দম নে, একটু পানি খা। না মানে কাশফুল দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছস না, এই জন্য বলছি। জাবির এতে আরো রেগে ওর বন্দুকের বলে, ওই তোরা সবাই কি দেখছিস? শেষ করে দে শালাকে। আব্বে হালায় আমাকে শেষ করবি?
জাবিরের সব লোক মাটিতে পড়ে আছে, সবাই আহ মাগো মরে গেলাম বলে চিৎকার করছে। এটা কি হলো? এরা সবাই মাটিতে কি করে? আকাশ জাবিরের কাছে গিয়ে ওর কানে বলল। ম্যাজিক। আকাশ এসে মাইশার হাত ধরে নেয়। চলো ডার্লিং। মাইশা এখনো শকড, মাটিতে পড়ে থাকা ওদের দিকে তাকিয়ে আছে। ভয় পাইছো নাকি? না। আচ্ছা, ওদের কি করে মারলে? আকাশ উত্তরে শুধু হাসলো। একটা কথা বলি। তবে পরিবার সম্পর্কে নয়। আচ্ছা, আপনি এমন কেন? মানে এই পেশায় কি করে সবাই আপনাদের বাজে ছেলে বলে কেন? আকাশ একটু মুচকি হেসে বলে, একটা ছেলে, তার বয়স 8, তখন যদি তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তখন সে কি হবে? না থাকে তার পরিচিত কেউ, না আছে থাকার জায়গা, তখন তো সে একটা পথ শিশু। সে বাঁচার জন্য কি করবে? হয়তো চুরি, ডাকাতি বা অন্য কিছু। কত বছর যে খোলা আকাশের নিচে শুয়েছি তার ঠিক নেই। না খেয়ে কত যে দিন চলে গেছে। সেই ছোট থেকে রনি আর জয় আমার বন্ধু, সবাই টোকাই ছিলাম যে একসাথে কাজ করতাম, সারাদিন পানি খেয়ে রাতে হালকা কিছু খেতাম, যা আমাদের একজনেরও হতো না, তাই আমরা ভাগ করে খেতাম। হঠাৎ করে একটা ঝড় এলো আমাদের জীবনে, খারাপ কাজে জড়িয়ে পড়লাম, অনেক টাকা আয় করতাম। শুরু হলো টাকার নেশা। যখন বুঝলাম সেখান থেকে সরে এলাম। অনেক খারাপ কাজ করেছি, এজন্য সবাই বাজে ছেলে ভাবে। ব্যাস, এটাই আমার লাইফ হিস্টোরি। জানি অনেক বোরিং, কেউ বিশ্বাস করবে না এটা, তবুও এটাই আমার কালো অতীত। হঠাৎ আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরলো মাইশা, চোখে পানি টলমল করছে। আমি বিশ্বাস করি। আকাশ মাইশার হাতের উপর তার হাত রাখলো। ফোন বাজছে জাহানারা বেগমের। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? আপনি আবার কি যাবে? কেউ সালাম দিলে উত্তর দিতে হয়। যাই হোক, বলেছিলেন না আঙুল বাঁকা করতে, করে ফেলেছে। আপনার এসব ফালতু আলোচনা টাইম নেই আমার। টাইম তো আপনার ভাইয়েরও কাছেও নেই। টাটা, ভালো থাকবেন, আর পরিবারের বাকি সবার একটু খেয়াল রাখিয়েন, কেমন? ফোন কেটে গেল। লাস্টের কথায় কিছু মানে বুঝতে পারছে না জাহানারা বেগম। এবারবার আম্মির নাম নিতে কেমন জানি লাগছে। তখনই তার ফোনটা আবার বেজে উঠলো। সেটা রিসিভ করতেই, হ্যাঁ বলুন। জাহানারা বেগম বলছেন? আপনার ভাই গুরুতর চোট পেয়েছে, এখন সিটি হাসপাতাল ভর্তি আছে, আপনারা জলদি আসুন। বলেই কল কেটে গেল। জাহানারা বেগম সহ তার পরিবারের সিটি হসপিটালে। ডক্টর, আমার ভাইয়ের এখন কি অবস্থা? মাথায় অনেক চোট পেয়েছে, আঘাতটা অনেক গভীর, কুমা চলে গেছেন উনি। ও সুস্থ হতে কতদিন সময় লাগবে? সেটা সঠিক বলতে পারছি না, এমনও হতে পারে 1 সপ্তাহ বা 1 মাস, আর এর থেকেও বেশি। জাহানারা বেগম সেখানে একটা চেয়ারে বসে আছে। সামনে পরিবারের লোকেদের এমন করে কান্না করতে দেখে তারও অনেক কষ্ট হচ্ছে। সে বুঝতে পারছে এর পিছনে কে আছে। বারবার তার মাথায় ভাসছে যে পরিবারের বাকি সবার একটু খেয়াল রাখিয়েন, কেমন? কিছুক্ষণ পর, ভাবি তোমরা বাড়ি চলে যাও, আমি এখানে আছি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আবার আপনি ওদের কারোর সাথে করে নিয়ে যান। ওদেরকে পাঠিয়ে দিয়ে জাহানারা বেগম তার ভাইয়ের রুমের বাইরে চেয়ারে বসে পড়ল। মাথায় হাত দিয়ে কিছু চিন্তা করছেন। সকাল হতেই আকাশ বিছানা থেকে উঠে পড়ে। মাঝরাত থেকেই 2 চোখের পাতা এক করতে পারেনি। কেন জানি মায়ের কথা খুব মনে পড়ছে তার। উপর রাতেরও এই ভয়ঙ্কর স্বপ্ন। ভোরের পরিবেশটা অনেক সুন্দর হয়, তার উপর বিশুদ্ধ বাতাস, একেবারে মন জুড়িয়ে যায়। আচ্ছা, কে কয়টায় ঘুম থেকে উঠেন কমেন্ট করে জানাবেন। আমি 8টার আগে ঘুম থেকে উঠতে পারি না। আকাশ মাইশাদের ছাদে চেয়ারের উপর বসে পড়ে। সে স্বপ্ন দেখেছে মাকে কয়েকজন মিলে তারা করেছে হাতে অস্ত্র নিয়ে, আর তার মা চারিদিকে তাকাচ্ছে আর আকাশ আকাশ বলে চিৎকার করছে। চোখ দিয়ে তার অজস্রে পানি পড়ছে। এটা ভেবেই আকাশের চোখে পানি চলে এলো। তাদের কারো আসার শব্দ পেয়ে চোখের পানি মুছে অন্যদিকে ঘুরিয়ে বসে পড়লো আকাশ। আপনি এখানে এত সকালে? শরীর ঠিক আছে তো আপনার? আকাশ নিজেকে সামলে মুখে একটা হাসি নিয়ে মাইশার দিকে ফিরল। আসলে তোমাদের এলাকাটা অনেক সুন্দর, আর আরো সুন্দর হয় ভোরবেলা, এটা দেখতেই আসা। মাইশা আকাশের দিকে ভালো করে তাকালো। আকাশের চোখ লাল। যে আকাশের কাছে এসে বলে, আপনার এই মিথ্যে হাসি অন্য কাউকে দেখাইয়েন, আমাকে না। এখন বলেন কি হয়েছে? চোখে পানি কেন আপনার?
আকাশ মাইশার দিকে তাকালো। আরে পাগলি, তেমন কিছু না। আর চোখে কিছু একটা পড়েছে, সেই কখন থেকে খচখচ করছে। আকাশ অন্যদিকে ফিরে তার চোখ আবার মুছে নিল। মাইশা আকাশের দুকালে হাত রেখে কাছে এসে বলে, চোখে কিছু পড়লে যে পানি থাকে সেটা এটা না। আপনার চোখের পানির সাথে আপনার মনের কোনো সম্পর্ক আছে। কি হয়েছে বলেন না? আপনার মায়ের কি কিছু হয়েছে? না, আমার মায়ের কিছু হবে না, হতে দিব না আমি। একটা খারাপ স্বপ্ন দেখেছে, মাথায় গেঁথে গেছে, এই জন্য। একটা বড় নিঃশ্বাস নিয়ে চলো নিচে যাই। যেতেই হবে আঙ্কেল, অনেক কাজ আছে। আর কয়দিন পরে আমি ভাইদের সাথে করে আনবো মাইশার ব্যাপারে কথা বলার জন্য। আচ্ছা, সাবধানে যেও। আকাশ মাইশার কাছে গেল, দেখে মাইশার চোখে পানি। আকাশ পানি মুছিয়ে দিয়ে বলে, মাত্র তো কয়েকটা দিন, দেখতে। তখন আকাশের ফোনটা বেজে উঠলো। আকাশ রিসিভ করে কানে ধরলো। হ্যালো, কে বলছেন? উপাস থেকে কোনো শব্দ আসছে না। হ্যালো। আকাশও কিছু সময়ের জন্য চুপ হয়ে গেল। আকাশের হাতে ছোট একটা ব্যাগ ছিল, সেটা হাত থেকে পড়ে গেল। আম্মু। জাহানারা বেগমের চোখে পানি। হসপিটালে ওনার ভাইয়ের রুমে জানালার ধারে দাঁড়িয়ে আছে। খোকা, তুই চলে আয়, চলে আয় তো। আকাশ কান থেকে ফোনটা সরিয়ে মাইশাকে বলে, আমাকে যেতে হবে, এক্ষুনি যেতে হবে বলে দৌড়ে বেরিয়ে গেল। মাইশার বাবা সহ সবাই মাইশার কাছে গেল। কি হলো? ও এমন করে ছুটে কোথায় গেল? ওর মা ফোন করেছে। তাই বলে এমন ভুলে চলে যাবে? 15 বছর পর ফোন করেছে। মিলন খন্দকারের সাথে শহরের কমিশনারের দেখা করতে এসেছে। মিলন মেয়েদের কাছ থেকে ম্যাসাজ নিচ্ছে শুয়ে শুয়ে। একটা মেয়ে তারের মাথা ম্যাসাজ করে দিচ্ছে। আরে কমিশনার যে। স্যার, আপনি এসব ঠিক করছেন না। একটা জমি নিয়ে এমনিতেই ঝামেলা চলছে, তার উপর চৌধুরী গ্রুপের সব জমি আপনি দখল করে নিলেন। এটা যদি একবারও মিডিয়া জানতে পারে তবে কি হবে ভেবে দেখেছেন? সবকিছু যদি আমাকে ভাবতে হয় তাহলে তোকে এত কাড়াকাড়ি টাকা দেই কেন? হ্যাঁ, রেগে। আচ্ছা স্যার, ওটা আমি সামলে নেব। আকাশ গাড়ি থেকে নামলো সিটি হসপিটালের সামনে। এখানে ওর মা আসতে বলছে। হসপিটালের কথা শুনে আকাশের বুকের মধ্যে ব্যথা উঠেছিল। প্রথমে ডান পা রেখে হসপিটালের মধ্যে প্রবেশ করলো। আকাশ ছুটছে। গন্তব্য 112 নাম্বার রুম। দরজার উপর লেখা 112, তাহলে এটাই সেই রুম। এই রুমে তার মা আছে। আকাশের বুকের ধুকপুকুনি বেড়েই চলেছে। দরজায় হাত দিল খোলার জন্য।